আসসালামু আলাইকুম, আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের। আমার এক্সপার্টিস হচ্ছে গুগল অ্যাড এবং হচ্ছে এসইও এর উপরে, এবং এটা নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে। এবং আমরা এখন যে কোর্সটা করতেছি সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আজকে হচ্ছে নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা হচ্ছে অন পেজ এসইও, যেটা আমরা জানি এসইও হচ্ছে কয়েক ধরনের হয়, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, আর একটা এসইও এর পরিভাষা আছে যেটাকে বলা হয় হচ্ছে আপনার লোকাল এসইও। বর্তমানে আরো কিছু পরিভাষা জন্ম হয়েছে, যেমন ই কমার্স এসইও, সার্চ এসইও, বিভিন্ন টাইপের এসইও নাম হয়েছে। তবে মেন তিনটে এসইও হচ্ছে প্রধান টাইপ, সেটা হচ্ছে অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল। তো আমরা এখন কথা বলতেছি হচ্ছে অন পেজ এসইও। আমরা অন পেজ এসইও দুইটা ক্লাস করবো, একটা হচ্ছে তাত্ত্বিক একাডেমিক ক্লাস, আর একটা করবো হচ্ছে প্র্যাকটিক্যাল। তো আজকে ক্লাসটা হবে একাডেমিক বা তাত্ত্বিক, এবং পরবর্তী ক্লাসটা হবে হচ্ছে একটা ওয়েবসাইটে একটা কন্টেন্ট দিয়া র্যাঙ্ক ম্যাথ বা ইউজ কেসে প্লাগইন এর মাধ্যমে কিভাবে অন পেজ এসইও কমপ্লিটলি করা যায়, বা আমরা কোনো ক্লায়েন্টের কাজ পেলে কিভাবে করব সেই বিষয়গুলো। তো তার আগে আমরা তাত্ত্বিক কিছু আলোচনা করে নিব, যাতে আমরা এই বিষয়টা সম্পর্কে ডিপ নলেজ নিতে পারি। তো আপনাদের গ্রুপে একটা ইমেজ দেওয়া হয়েছে, ওই ইমেজটা অনেক লং ইমেজ, ওটা ঘোলা না, ওটাকে জুম করে নিতে হয়। এই দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? মানে এই স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, জি ভাই দেখা জি যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। জি ভাই, দেখা যাচ্ছে জি ভাই। ভাইয়া, এই দেখতে এই পাচ্ছি। এই ইমেজটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়। এটা গ্রুপে যদি এই ইমেজটা হচ্ছে ডকুমেন্ট আকার দিতেন তাহলে পারতো না। না, এই ইমেজটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে, এবং এটা ফাটার কথা না। এই যে দেখেন, আমার এখানে ফাটতেছে না। তো তো এইটা হচ্ছে এই রকমের আসবে। আপনি ভাই একটা এটা ডকুমেন্ট করে দেন তাহলে আর ফাটবে না। যাই হোক, তা আমরা এখানে দেখতেছি যে পারফেক্ট অন পেজ এসইও। একটা পারফেক্ট অন পেজ এসইও করার জন্য আমাদের 16টা কি অন পেজ ফ্যাক্টর দ্যাট সার্চ ইঞ্জিন এন্ড ইউজার লাভ। 16টা কি অন পেজ এসইও ফ্যাক্টর আছে, যেগুলো আছে সার্চ ইঞ্জিন এবং ইউজার, যারা গুগলে সার্চ করে তাদেরকে ইউজার বলতেছি, এরা লাভ করে। তো কি কি আছে চলেন একটা একটা করে আপনাদের কাছে এক্সপ্লেন করি। সার্চ ইঞ্জিনের মধ্যে আছে যেমন ধরেন গুগল, ইয়াহু, বিং, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এটা তো চিনেন আপনারা, যে গুগল, ইয়াহু, বিং এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিন গুলাতে একটা কন্টেন্টকে র্যাঙ্ক করাইতে গেলে আমাদেরকে তিন ধরনের এসইও করতে হয়। প্রথমত হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। অন পেজ এসইও কি? একটা ওয়েবসাইটের ভিতরে থাকাকালীন আপনি একটা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোর জন্য যেই যেই প্রসেস গুলো মেইনটেনেন্স করতে পারেন, এই প্রসেস সমষ্টিকে হচ্ছে অন পেজ এসইও বলা হয়। আমি আবার রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অন পেজ এসইও সংজ্ঞা হচ্ছে, অন পেজ এসইও, হোয়াট ইজ অন পেজ এসইও? অন পেজ এসইও কি? অন পেজ এসইও হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে থাকা অবস্থায় একটা ওয়েবসাইটের একটা পৃষ্ঠাকে র্যাঙ্ক করানোর জন্য যেই যেই কাজের সমষ্টিগুলো করা হয়, এইগুলো কি বলা হয় হচ্ছে অন পেজ এসইও প্রসেস বা অন পেজ এসইও কাজ। আর অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও হচ্ছে যে একটা ওয়েবসাইটের বাইরে, যে একটা ওয়েবসাইটের বাহিরে যে ওই ওয়েবসাইটটা র্যাঙ্কিং করানোর জন্য যে যে কাজগুলো করা হয়, এটাকে বলা হয় হচ্ছে অফ পেজ এসইও। এটা আর একটা নাম আছে হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক নামে আপনারা চিনেন। আর টেকনিক্যাল এসইও হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের ভিতরে স্ট্রাকচারগত, ওয়েবসাইটের স্ট্রাকচারগত টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, একটা ওয়েবসাইটের স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, বিভিন্ন স্ট্রাকচারগত টেকনিক্যাল যে পার্ট গুলো আছে, এই পার্ট গুলোকে অপটিমাইজ করা কি হচ্ছে টেকনিক্যাল এসইও বলে। তো আশা করি হচ্ছে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, টেকনিক্যাল এসইও কি, এই তিনটা পরিভাষা বুঝতে পারছি। আমি একটা লাইফ টাইম এক্সাম্পল দেই, তাহলে আপনারা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও আসলে কি। ধরেন একটা মুদি দোকান, একটা মুদি দোকান আপনি দিতে চাচ্ছেন, তো আপনি কি করবেন? একটা জায়গা নির্ধারণ করবেন, ওখানে হচ্ছে আপনি ইট, বালু, সিমেন্ট, রড এগুলো দিয়ে পিলার তৈরি করে সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করে একটা দোকানের শেপে একটা দোকানে আপনি তৈরি করবেন। এটা তৈরি করতে আপনার ইট, বালু, সিমেন্ট, রড, মিস্ত্রি আর অনেক কিছু লাগতেছে। পরে আপনি প্লাস্টার করবেন, রং করবেন, তাইলে টাইলস লাগাইতে পারেন। তারপরে হচ্ছে ভিতরে আপনি ডেকোরেশন করবেন, অনেকগুলো তাক কিনবেন। তারপরে হচ্ছে আপনি হচ্ছে এটা করলেন। এই যে স্ট্রাকচারগত যে কাজগুলো আপনি করলেন একটা দোকানকে সাজানোর জন্য, তৈরি করার জন্য,
একটা দোকানের যে ফাউন্ডেশন, এটাকে আপনি বলতে পারেন ওয়েবসাইটের ভাষায় টেকনিক্যাল বিষয়। একটা ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয়, যেটা একটা দোকানের টেকনিক্যাল জিনিসগুলো রইলো। তো এই জায়গায় যদি অপটিমাইজেশন, এসইও মানে হলো অপটিমাইজ করা, মানে পারফেক্টলি ইউজ করা। অপটিমাইজেশন মানে হচ্ছে কোন একটা জিনিসের পারফেক্ট ইউজ করা, যেখানে যেটা দিলে পারফেক্ট হয় ওরকম ইউজ করা, একটা অপটিমাইজেশন বলে। তো আপনি যদি এই টেকনিক্যাল বিষয়গুলো ঠিকঠাক মতো জায়গা মতো ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে হচ্ছে আপনি সুন্দর মতো বাড়িটা এই দোকানটা তৈরি করবেন। এই জন্য হচ্ছে আপনি অপটিমাইজ করলেন, মানে টেকনিক্যাল দোকানটাকে অপটিমাইজ করলেন। ওরকম ভাবে একটা ওয়েবসাইটের ভিতরে যে টেকনিক্যাল পার্ট গুলো থাকে, ওয়েবসাইটের ডোমেইন, হোস্টিং, এসএসএল সার্টিফিকেট, স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, আর অনেক কিছু, robot.txt, XML সাইট ম্যাপ, এগুলো হচ্ছে টেকনিক্যাল পার্ট। এই টেকনিক্যাল পার্ট গুলোকে অপটিমাইজ করা হচ্ছে টেকনিক্যাল এসইও পার্টের মধ্যে পড়ে। 2 নম্বর, একটা দোকানে আপনি যখন দোকান তৈরি করে ফেললেন, টেকনিক্যাল পার্ট শেষ, তখন হচ্ছে আপনার দোকানটাকে ডেকোরেশন করতে হয়। মানে আপনি তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনবেন এবং আপনি এখানে সাজাবেন। যেখানে যে প্রোডাক্টটা রাখা দরকার, হয়তো কম দামের প্রোডাক্ট গুলো রাখবেন দোকানের সামনের দিকে ঝুলাইয়া, দামি প্রোডাক্ট গুলো রাখবেন পিছনে। যে প্রোডাক্ট গুলো মানুষ মানে মুখ দিয়ে এসে চাবে, সেগুলো পিছন থেকে এনে দিবেন। আর যেগুলো মানুষকে লোভনীয় খাবার, যেগুলো সামনে এসে দিবে, যেগুলো মানুষ আসলে চায় না কিন্তু আপনি সামনে এনে দেওয়ার কারণে বিক্রি হয়, বাচ্চারা নেয়, তো এই ক্ষেত্রে আপনি সুন্দরভাবে, মানে যেখানে যে প্রোডাক্ট রাখলে সেল হওয়ার পসিবিলিটি আছে, এরকম ভাবে ওয়েল অপটিমাইজ করে আপনি প্রোডাক্ট গুলো দিয়ে দোকানটাকে সাজাইলেন। এই যে দোকানের ভিতরের যে কাজগুলো করলেন সুন্দর করে সাজানো, এটাকে আপনি ওয়েবসাইট এসইওতে অন পেজ এসইও বলতে পারেন। মানে আপনার ওয়েবসাইটের ভিতরে যা থাকা অবস্থায় র‍্যাঙ্ক করার জন্য আপনি যে কাজগুলো করতে পারবেন, সেটা হইতে পারে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন, ইউআরএল, কন্টেন্ট, কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করা। এগুলো হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের ভিতরে থাকা অবস্থায় করতে পারি। আজকে কথা বলবো যে কি কি করতে পারি ওয়েবসাইটের ভিতরে থাকা অবস্থায়। এই কাজগুলো হচ্ছে অন পেজ এসইও এর মধ্যে পড়ে, যেটা একটা দোকানের ভিতরে সাজানোর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন। আর অফ পেজ এসইও বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে আমি দোকানের বাইরে আছে বা আমার ওয়েবসাইটের বাইরে আছে যে প্রমোশন গুলো করবো, এটাকে বলা হয় হচ্ছে আপনার অফ পেজ এসইও, যেটা আপনার ওয়েবসাইটের বাইরে আছে, আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য হেল্প করে। যেমন আপনি দোকান দিলেন, সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা দোকান হয়েছে, তারপর দোকানটা সুন্দর হয়ে আপনি ডেকোরেশনও করছেন, মাল ভরছেন সুন্দর করে, কিন্তু এখন আপনি কি করলেন, আপনি বিভিন্ন জায়গায় আপনার ফেস্টুন, ব্যানার দিলেন যে অমুক জায়গায় দোকান আছে একটা আপনার, ওই জায়গায় এই জিনিস পাওয়া যায়। বা আপনি মাইকেন করলেন, ফেসবুকে অ্যাড দিলেন। এই যে বিভিন্ন ভাবে আপনি মানুষকে জানাইতেছেন যে আপনার দোকান অমুক জায়গায় এবং এই জায়গায় এই প্রোডাক্ট পাওয়া যায়। এটা কিন্তু দোকানের ভিতরে বসে করতেছেন না, দোকানের বাইরে যায় প্রমোশন করতেছেন। এটাকে বলা হচ্ছে ব্যাকলিঙ্ক বা অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং। তো আশা করছি অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি। বুঝতে পারছি। অফ পেজ এসইওতে লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে রাখা, ওখান থেকে ভিজিটর আসলে আপনার অফ পেজ এসইও বা ব্যাক লিঙ্কের আপনি বেনিফিটটা পান আসলে। তো আশা করি বুঝলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা অন পেজ এসইও নিয়ে কাজ করতেছি। তার মানে আমরা একটা ওয়েবসাইটের ভিতরে থাকা অবস্থায় ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করানোর জন্য যে কাজগুলো করতে পারবো, সেই কাজগুলোকে বলা হয় অন পেজ এসইও। এবং ওই কাজগুলো কি কি, ওইগুলো নিয়ে আমরা আজকে ক্লাসে তাত্ত্বিক একাডেমিক কথাবার্তা বলবো। এবং পরবর্তী ক্লাসে আমরা একটা ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট দিয়ে একদম প্লাগ ইন দিয়ে আমরা অপটিমাইজ করে আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা তাত্ত্বিক আলোচনায় চলে যাই। প্রথমে আসতেছে স্টার্ট টাইটেল ট্যাগ উইথ ইওর কিওয়ার্ড। বলা হচ্ছে যে আমরা যে প্রথম ক্লাসটাই করছিলাম কিওয়ার্ড রিসার্চের, আপনাদের কোশ্চেন ছিল অনেকের মনে যে ভাই এই কিওয়ার্ড গুলো আমরা ওয়েবসাইটে কোথায় বসাবো, বা এই কিওয়ার্ড গুলো ওয়েবসাইট বা এসইওতে কোন জায়গায় কাজে লাগবে, বা কেন আমরা এই কিওয়ার্ড রিসার্চটা করতেছি। তো আমরা এখন আসতেছি, আমরা যখন অন পেজ এসইও করব তখন আমরা এই কিওয়ার্ড গুলো আমাদের ওয়েবসাইটের ভিতরে বসাবো, এই কিওয়ার্ড আমাদের এই ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করানোর জন্য। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা কি একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করাই, নাকি আমরা ওয়েবসাইটে কোনো একটা স্পেসিফিক পোস্ট বা পেজকে র‍্যাঙ্ক করাই? আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? যে আমরা কি একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করাই, না কোনো একটা স্পেসিফিক পোস্ট বা পেজকে র‍্যাঙ্ক করানোর জন্য কাজ করি? আমরা কিন্তু কোন একটা ফুল ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানোর জন্য কখনো কাজ করি না। আমরা প্রত্যেক পেজ বাই পেজ, পোস্ট বাই পোস্ট আমরা আলাদা আলাদা ভাবে কাজ করি। এটা অফ পেজ হোক আর অন পেজ হোক আর টেকনিক্যাল হোক, যাই হোক, তো আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে কাজ করব। তো আমরা একটা পেজের জন্য হয় যখন কাজ করব,
বা একটা পোস্টের জন্য যখন আমরা কাজ করব তখন আমাদের একটা পোস্ট বা পেজের জন্য প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমি যে কিওয়ার্ড রিসার্চটা করছি ওই কিওয়ার্ডের উপর আমার কন্টেন্ট লাগবে 700-800 ওয়ার্ডের কন্টেন্ট। তো কন্টেন্ট হয়ে গেলে এই কন্টেন্টটাকে আমাকে এখন অন পেজ এসইও অপটিমাইজ করতে হবে। এর জন্য প্রথম যে কাজটা আমাকে এখন করতে হবে সেটা হলো স্টার্ট টাইটেল ট্যাগ উইথ ইওর কিওয়ার্ড। আমাদের যে টাইটেল ট্যাগটা আমরা শুরু করব এই টাইটেল ট্যাগের শুরুটাই করবো আমাদের কিওয়ার্ড দিয়া, যে কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি। তো বলা হচ্ছে your title tag is the most important on page SEO factor. আপনার টাইটেল ট্যাগে আপনার যে কিওয়ার্ডটা বসাবেন এটা হলো এসইও তে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। The closer the keyword is to the beginning of the title tag, the more weight it has with সার্চ ইঞ্জিন। বলা হচ্ছে যে আপনি যত ক্লোজলি কিওয়ার্ডটাকে শুরুতে, টাইটেলের শুরুতে, বিগিনিং শুরুতে যতটা আপনি টাইটেলে ব্যবহার করতে পারেন আপনার মেইন কিওয়ার্ডটা, তত বেশি আপনার এটা ওয়েট হয়, শক্তি পায় সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আমি যদি একটু সার্চ করি ডিজিটাল মার্কেটিং সার্ভিস সার্চ করলাম, করার পর আমরা একটা ওয়েবসাইট যদি ওপেন করি, ধরেন এটাকে আমরা ওপেন করছি। আচ্ছা, এইটা কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। আমরা কোন একটা স্পেসিফিক পেজে যদি যাই, এই স্পেসে এটা একটা পেজ, স্পেসিফিক পেজ। এই স্পেসিফিক পেজটা হচ্ছে ড্রাইভ রিচ দ্যাট ম্যাটার, এইটা হলো টাইটেল। তো এইরকমের ভাবে আমরা হচ্ছে যদি একটু আগে আমরা দেখছিলাম যে স্মল বিজনেস ইউজিং অ্যামাজন অ্যাডস অ্যাট্রিবিউট এত% অফ দেয়ার সেলস এন্ড সলিউশন। অ্যামাজনে আমরা যাচ্ছি না, আমরা ডিজিটাল মার্কেটিং এটা যদি যাই, দেখেন জিনিসটা কি হচ্ছে। এখানে ধরেন ওদের সার্ভিস আছে অনেকগুলা, তো আমরা ধরেন এখান থেকে নিচ্ছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এই সার্ভিসটা। তো দেখেন এইখানে ওদের ওয়েবসাইটের টাইটেলটা কি, টাইটেল বলতে পারবেন কি এই ওয়েবসাইটের টাইটেলটা কি? বেস্ট সার্ভিস প্রোভাইডার। এটা আপনি যদি না বুঝতে পারেন এখান থেকে আপনি ডায়াগনোসিসে গেলে এখান থেকে দেখতে পারবেন যে এখানে টাইটেল কোনটা, এই যে বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, বেস্ট এসইও এজেন্সি, এটা হচ্ছে টাইটেল। এটা তো এইটা যদি টাইটেল হয় আপনার, তাহলে আপনাকে এখন যেটা করতে হবে এইখানে আপনাকে কিওয়ার্ড রাখতে হবে। তাহলে ওর কিওয়ার্ড কি? ওর কিওয়ার্ড হলো এসইও সার্ভিস। তো এসইও সার্ভিসটা ফার্স্টের দিকে আছে না, প্রথমে একটা বেস্ট কথা আছে, তারপরেই হচ্ছে এসইও সার্ভিস আছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডটাকে যত বেশি, আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছেন, ও চাচ্ছে হচ্ছে এসইও সার্ভিস, ও তো এখানে এসইও সার্ভিস দিতেছে, তাই না? এসইও সার্ভিস দিতেছে। তো এই পেজের জন্য এই পেজটাকে যদি র্যাঙ্ক করাইতে চায় গুগলে, তাহলে ও এসইও সার্ভিস প্রোভাইডারদের যদি কেউ গুগলে সার্চ করে তাহলে ও চাবে যে র্যাঙ্ক করতে। তাহলে ওকে যেটা করতে হবে, ওর টাইটেলের মধ্যে হচ্ছে এসইও সার্ভিস প্রোভাইডার কিওয়ার্ডটা ফার্স্টের দিকে যত রাখা যায় বিগিনিং এ, এটা হচ্ছে তাকে এসইও তে অনেক বেশি হেল্প করবে র্যাঙ্কিং এ। এটা হলো 1 নাম্বার। এই যে এখানে দেখেন দেখাচ্ছে যে অন পেজ এসইও গাইড অ্যানাটমি। তো দেখেন এইটা হচ্ছে, দেখেন এইখানকার কিওয়ার্ডটা কি, এখানকার কিওয়ার্ডটাই হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও গাইড, এবং এখানকার মেন কিওয়ার্ডটাই হচ্ছে অন পেজ এসইও। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা কিন্তু আপনার ফার্স্টের দিকে আছে না, একদম বিগিনিং এ। হ্যাঁ আছে। জি জি। এইরকম ভাবে আপনি যখন টাইটেল লিখবেন, আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান এটা আপনার ফার্স্টের দিকে যত রাখা যায় টাইটেলে, এইটা আপনার জন্য তত বেশি বেনিফিট বয়ে আনবে। তো আমরা প্রথম যে বিষয়টা বুঝলাম, অন পেজে আমাদের যে কিওয়ার্ডে আমরা র্যাঙ্ক করতে চাবো ওই কিওয়ার্ডটা আমরা আগে রিসার্চ করে নিয়েছি, কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো কোন পেজে। তো ওই কিওয়ার্ডের আমরা যে কন্টেন্ট লিখবো ওই কন্টেন্টের টাইটেলের ফার্স্টের দিকে আমাদের রাখতে হবে। এটা হলো এসইও এর 1 নাম্বার স্টেপ অন পেজে। 2 নাম্বার, লেভারেজ এসইও ফ্রেন্ডলি ইউআরএল। আপনাকে যেটা করতে হবে একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করতে হবে। এসইও ফ্রেন্ডলি এবং নন ফ্রেন্ডলি ইউআরএল কেমন দেখেন, এখানে আছে backlinko.com/10/12/2017 ক্যাটাগরি আর্টিকেল টাইটেল। আরেকটা আছে backlinko.com ইওর কিওয়ার্ড। এখানকার মধ্যে
কোনটা এসইও ফ্রেন্ডলি আর কোনটা এসইও ফ্রেন্ডলি না, আপনাদের কমন সেন্স একটু বলেন তো। সেকেন্ডটা সেকেন্ড ফ্রেন্ডলি আর ফার্স্ট এসে ফ্রেন্ডলি না। দেখেন ফার্স্ট এটা ফ্রেন্ডলি না কেন, কারণ ব্যাকলিঙ্কো.com 10/12/2017 ক্যাটাগরি এইভাবে যখন আর্টিকেল মানে ইউআরএলটা থাকবে, তখন আমি কি আজকের দিনে যাই 17 সালে পোস্ট করবো? অবশ্যই পড়বো না। না আমার কাছে ব্যাকডেটেড মনে হবে। কিন্তু যদি এরকম লেখা থাকে শুধু ব্যাকলিঙ্কো.com অন পেজ এসইও, তাহলে তো আমি বুঝতাম না, তখন আমি কিন্তু পড়তাম। তো আপনাকে যেটা করতে হবে, এই ধরনের মানে স্পেশাল কোনো কিছু আপনার টাইটেলের মধ্যে ইউআরএল এর মধ্যে রাখা যাবে না। এসইও ফ্রেন্ড ইউআরএল হতে হবে কোন ধরনের স্পেশাল ক্যারেক্টার, কোন ধরনের নাম্বার, কোন ধরনের মনে করেন হাইফেন কিছু রাখা যাবে না। আপনাকে শুধুমাত্র আপনার টার্গেট কিওয়ার্ড যেটা আপনি র্যাঙ্ক করতেছেন, যেটা টাইটেলে ব্যবহার করছেন, ওইটি আপনাকে শুধুমাত্র আপনার কোম্পানি /.com/ এর পরে ইউজ করতে হবে। এইটা হচ্ছে আপনাকে র্যাঙ্কিং এ বেনিফিট করবে। আমরা বলছিলাম না যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি, এই কিওয়ার্ড গুলো আমরা একটা ওয়েবসাইটের একটা কন্টেন্টের মধ্যে একটা পেজে আমরা র্যাঙ্ক করার জন্য 6 জায়গায় ব্যবহার করব। একটা হলো টাইটেল আর একটা হলো ইউআরএল, দুইটা কিন্তু পেয়ে গেছি, তাই না? টাইটেল আর ইউআরএল পেয়ে গেছি না? টাইটেলটা হবে এরকম আর ইউআরএলটা হবে এরকম, অন পেজ এসইও। আমার যদি টাইটেল হয় হচ্ছে অন পেজ এসইও গাইড অ্যানাটমি অফ এ, আর আমাদের ইউআরএল হবে হলো ব্যাকলিঙ্কো.com অন পেজ এসইও, এরকম সিম্পল, শুধু কিওয়ার্ড যেটা আপনি প্রথমে লিখছেন। বুঝাইতে পারছি? জি বুঝতে পারছি। জি জি ওটা তো হেডিং ট্যাগ নাকি? স্যার একটা Heading আর কিওয়ার্ডে হচ্ছে কি আপনার, দুই জায়গাতে ইউজ করব? বুঝি নাই। একটা কিওয়ার্ডে যে ট্যাগ টাইটেল ট্যাগে আর হচ্ছে ইউআরএল এ দুই জায়গায় একটা কিওয়ার্ড ইউজ করব যেটা র্যাঙ্ক করাতে চাচ্ছি। সব জায়গায় একটা কিওয়ার্ডই ব্যবহার করবে, যে কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে চাবেন। অপটিমাইজেশন বলতে বোঝাচ্ছে যে আপনি কোন কিওয়ার্ডে অপটিমাইজ করতে চাচ্ছেন, এটা গুগলকে ডিফাইন করে দিতে হয়। তো গুগল তো আর মানুষ না যে ওরে ফোন দিয়ে আপনি বলে দিবেন যে আমার এই পেজ এই রিলেটেড। তো আপনার কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ড বেশি পাবে, এটাকে বলা হয় কিওয়ার্ডের হচ্ছে আপনার রেশিও। তো আপনার কিওয়ার্ডের রেশিও যেটা বেশি পাবে, ওই কিওয়ার্ডে আপনাকে হচ্ছে র্যাঙ্ক করাবে, যে এই কন্টেন্টটা এই রিলেটেড। ওই স্ক্যান করে দেখবে এই কন্টেন্টের মধ্যে কোন কিওয়ার্ডটা বেশি বার ব্যবহৃত হয়েছে, ফ্রিকোয়েন্সি কোনটা বেশি আছে, ওইটাকে সেই কন্টেন্টের মূল থিম ধরে নেবে এবং ওই কিওয়ার্ডে কেউ সার্চ করলে আপনাকে দেখাবে। তো আমাদেরকে অপটিমাইজেশন বলতে যেটা করতে হয়, আমাদেরকে সেখানে যেখানে কিওয়ার্ড বসানো দরকার, আমাদের একটা কিওয়ার্ডই বসাইতে হবে সব জায়গায়, যে কিওয়ার্ড আমি র্যাঙ্ক করতে চাই। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, সিমিলার কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবো না? অ্যাবসলিউটলি পারবেন। যেগুলোকে আমরা সিমিলার এলএসআই কিওয়ার্ড বলতেছি, সেগুলো আসতেছে, ওগুলো আমরা কথা বলবো। আচ্ছা, দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি বুঝাইতে পারছি। 3 নাম্বার, অ্যাড মডিফায়ার টু ইওর টাইটেল। আপনারা এই যে টাইটেল লিখছেন, এই যে টাইটেল, এই টাইটেল বা হেডিং যেটাই বলেন, এইটা এইসন কিন্তু হেডিং বা টাইটেল যেটাই বলেন, এইটার মধ্যে আপনাকে কিন্তু আবার কিছু মডিফায়ার ইউজ করতে হবে। মডিফায়ার ইউজ করলে কি হয়, আপনাকে হচ্ছে একটু শক্তি বৃদ্ধি করে। যেমন অ্যাডিং মডিফায়ার লাইক 2016, এখন লিখবেন যে 2024 বেস্ট। যেমন একটু আগে আমরা দেখলাম যে মডিফায়ার ইউজ করছে বেস্ট এসইও সার্ভিস প্রোভাইডার, এই যে এটা একটা মডিফায়ার, যেটা দিয়ে আপনাকে বোঝায় যে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনি এটাকে অনেক বেশি শক্তিশালী করে দিতে পারেন। এইখানে দেওয়া আছে যেমন অন পেজ এসইও গাইড, এই যে গাইড একটা মডিফায়ার, রিভিউ একটা মডিফায়ার। তো এই মডিফায়ার গুলো হেল্প ইউর র্যাঙ্ক ফর লং টেল ভার্সন অফ ইউর টার্গেট কিওয়ার্ড। এইগুলো আপনাকে লং টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হেল্প করে। এই মডিফায়ার গুলো আপনি যদি টাইটেলের এই মডিফায়ার গুলো ইউজ করেন, এগুলো আপনাকে লং টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করতে হেল্প করে। তো আশা করি বুঝাইতে পারছি। 3 নাম্বার গেল। 4 নম্বরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হলো ওয়ার্ক ইওর টাইটেল ইন অ্যান এইসন ট্যাগ। আপনাকে যেটা করতে হবে, আমি এর আগে বলছিলাম অডিটের ক্লাসে, যে আমাদের একটা পেজে, আমরা যখন একটা পেজে, আমরা বলছি এর আগে এসইও করি হচ্ছে আমরা একটা পোস্টে অথবা একটা পেজে, ফুল ওয়েবসাইটে না, একটা করে পেজে করলে ফুল ওয়েবসাইট করা হবে, একটা করে পেজে করতে হবে। তো এই ওয়েবসাইটের এই পেজটায় যদি আমি এখন এসইও এর জন্য বসি, তাহলে আমাকে কিন্তু এই সন ট্যাগ একটা পেজে একটা ব্যবহার করতে পারবো না, মাল্টিপল পারবো? একটাই ব্যবহার করতে পারবো। যদি একটা ব্যবহার না করি, আমার একটা পেজে যদি আমি একটা এই সন ব্যবহার না করি, তাহলে আমাকে অডিট করলে দেখাবে এই পেজে এই সন মিসিং। আবার যদি একটা পেজে মাল্টিপল একের অধিক এই সন ব্যবহার করি, তাহলে দেখাবে
যে এই পেজে হচ্ছে মাল্টিপল এইসন আছে, তো না রাখলেও সমস্যা, মাল্টিপল রাখলেও সমস্যা, রাখতে হবে একটা পেজে একটা এইসন। তো আপনাকে যেটা করতে হবে এটাকে ডিফাইন করে নিতে হবে। এখন ম্যাক্সিমাম সিএমএস বলা হচ্ছে দা এইসন ট্যাগ ইজ ইউর হেডলাইন tag. Most CMS like WordPress automatically add the ASIN tag to your blog post title. Some theme override this setting. Check your site code to make sure your title get the ASIN label feature. বলা হচ্ছে যে ম্যাক্সিমাম সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন স্কোয়ার স্পেস, ওয়ার্ডপ্রেস, শপিফাই, এই যেগুলো ওয়েবসাইট বানানো যায় এগুলোতে টাইটেল লিখলে অটোমেটিক এটা এইসন নিয়ে নেয়, আপনাকে আর এইসন নিয়ে চিন্তা করতে হয় না এবং পরবর্তীতে অন্য কোনো কিছু এইসন দিতে হয় না। এটা টাইটেলটা অটোমেটিকলি এইসন হয়ে যায়। এই আমরা যখন অন পেজ ইজ গাইড অর অ্যানাটমি অফ দা পারফেক্টলি অপটিমাইজ পেজ লিখছি, এটা অটোমেটিকলি যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে করতেছি অটোমেটিক এটা এইসন নিয়ে নিছে। তো আপনি আর নতুন করে এইসন দিবেন না। এই দেখেন এইখানে আপনি যদি আসেন হেডিং এ যদি যান দেখবেন এই দেখেন বেস্ট এসইও প্রোভাইডার, এটা কি এইসন না? জি ভাইয়া জি অটোমেটিক। আর বাকিগুলো দেখেন S2 আছে, এইসন কিন্তু আর নাই। তার মানে অটোমেটিকলি বাই ডিফল্ট আপনার হচ্ছে যখন আপনি টাইটেল দিবেন এটা অটোমেটিকলি সিএমএস এ এইসন নিয়ে নেয়। তো বাকিতে আর কোনো আপনাকে এইসন দিতে হবে না, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। দাজল উইথ মাল্টিমিডিয়া engaging image, videos and demo diagram can reduce bounce rate and increase time on site. তো বাউন্স রেট নামে একটা বিষয় আছে এসইও ইন্ডাস্ট্রিতে, মানে আপনার একটা ওয়েবসাইট একজন ব্যক্তি ঢুকলো, ঢোকার পর বের হয়ে চলে আসলো, তার মানে কি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট কি না, এঙ্গেজিং না, কন্টেন্টের কোয়ালিটি ভালো না। তো গুগলের একটা কনসার্ন হচ্ছে গুগল ফার্স্টে যে এমন কন্টেন্ট র্যাঙ্ক করা হয় যেটা কন্টেন্টের কোয়ালিটি ভালো, সে ভিজিটরকে সবসময় ভ্যালু দিতে চায়। তো যেহেতু আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না, মানুষ যাই ব্যাক করে, এটাকে গুগলের পরিভাষায় বলা হয় বাউন্স রেট, যে আপনার ওয়েবসাইটে ঢুকলো আর বের হয়ে আসলো। তো বাউন্স রেট যত বাড়বে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার পসিবিলিটি তত কমবে গুগলের কাছে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে গুগলের কাছে। তো এই বাউন্স রেট কমানোর জন্য আপনার ওয়েবসাইটের মধ্যে এঙ্গেজিং ইমেজ, ভিডিওস এবং ডায়াগ্রাম ইউজ করতে হবে সুন্দর সুন্দর, যাতে মানুষ এটা দীর্ঘ সময় ধরে এখানে এঙ্গেজ থাকে। বুঝতে পারছেন? যেরকম ইমেজ টিমেজ আমি ইউজ করতে হবে ওয়েবসাইটের ভিতরে। কথাগুলো ভালো মতো বুঝিনি আমি নেটের কারণে। আপনি একটা ওয়েবসাইটের যে একটা পেজ তৈরি করতেছেন, এই পেজের মধ্যে আপনাকে বেশ কিছু ইমেজ, এই যে এরকম ইমেজ বা ভিডিও বা ডায়াগ্রাম এগুলো ইউজ করতে হবে যাতে মানুষ এঙ্গেজ থাকে। কারণ যদি মানুষ একজন ঢোকার পর শুধু টেক্সটটাকে বোরিং করে লেখেন এবং ঢোকার পরে যদি বের হয়ে চলে যায়, তাহলে আপনার হচ্ছে বাউন্স রেট হবে, মানে মানুষ ঢুকলো কিন্তু এখানে ভ্যালু পায় নাই বা তার পছন্দ নেই, বের হয়ে গেল। গুগলের কাছে নেগেটিভ একটা মার্কিং যায় যে এই কন্টেন্টটা ভালো না, মানুষ যায় বেশিক্ষণ থাকতেছে না। মানুষকে ধরে রাখার জন্য এঙ্গেজিং ইমেজ, ভিডিও বা ডায়াগ্রাম ইউজ করতে হবে যাতে মানুষ থাকে। বুঝতে পারছেন ভাই? ইমেজ কি একটা ইউজ করতে হবে না একাধিক ইউজ করতে হবে? মাল্টিপল ইউজ করবেন অবশ্যই একটা পেজেই। হ্যাঁ ভাই আর যে ওই যে ইউআরএল কথাটা বললেন, এখন আমার মনে করেন ওয়েবসাইটে 3-4টা ক্যাটাগরি আছে ব্লকেরই। এখন আপনার যে সাইডের হচ্ছে দেওয়ার পরে প্রথম মেনু হচ্ছে ডোমেইনটা থাকার পরে স্ল্যাশ দিয়ে মনে করেন একটা ক্যাটাগরি দিয়ে তারপর হচ্ছে ব্লগের নামটা থাকে। এখন কি আমি ক্যাটাগরি অপশনটা কি সরাই দেবো? চাইলে সরাইতে পারেন। আর না সরানোটাই সরালে কি মেজর কোনো প্রবলেম হবে ভাই যে র্যাঙ্কিং এ বা অন্য কোথাও? প্রবলেম বলতে কি যে এটা আসলে এসইও ফ্রেন্ডলি ইউআরএল না, সোজা কথা। আচ্ছা আচ্ছা, তাহলে সরানোটা বেটার হবে তাই তো? বেটার। আচ্ছা, তারপরে আসছে ওয়ার্ক সাব হেডিং ইন H2 ট্যাগ। আমরা জানি হেডিং হলো 6টা, H1, H2, H3, H4, H5, H6। তো H1 টা হলো হেডিং বা টাইটেল, আর বাকি যেই কটা আছে 2 থেকে 6 পর্যন্ত এগুলোকে বলা হয় সাব হেডিং। তো আপনাকে যেটা করতে হবে, আপনার সাব হেডিং এর মধ্যেও কিন্তু মেন যে ফোকাস কিওয়ার্ড, মানে যেটা আপনি টাইটেলে এবং ইউআরএল এ দিয়ে আসলেন, এই কিওয়ার্ডটাকে আপনাকে কোন একটা সাব হেডিং এর মধ্যে দিতে হবে। এইটা H2 বা H3 তে দিতে হবে। যেমন ধরেন ইনক্লুড ইউর টার্গেট কিওয়ার্ড ইন এট লাস্ট ওয়ান সাব হেডিং, অন্তত একটা সাব হেডিং এর মধ্যে H2 ট্যাগ এর মধ্যে আপনাকে দিতে হবে। যেমন আমাদের কিওয়ার্ডটা ছিল কি অন পেজ এসইও, দেখেন এই যে H2 তে দিয়েছে দা কিস অফ অন পেজ এসইও, এখানে এই যে অন পেজ এসইও কিওয়ার্ডটা আছে। তো আপনাকে এরকম সাব হেডিং এর মধ্যে অন্তত একটা সাব হেডিং এর মধ্যে আপনাকে
ফোকাস কিওয়ার্ড দিতে হবে যেটা আপনি টাইটেলে দিচ্ছেন বা ইউআরএল এ দিচ্ছেন। বুঝতে পারছেন? তাহলে কয় জায়গায় কিওয়ার্ড কয় জায়গায় ব্যবহার হইলো? 4 জায়গা। 3 জায়গা। টাইটেল, 3টা হয়েছে, এখন পর্যন্ত 3টা হয়েছে। আপনার সাবহেডিং, তারপরে আসতেছে ড্রপ ইওর কিওয়ার্ড ইন ফার্স্ট 100 ওয়ার্ড। এই যে আপনি যে কন্টেন্ট লিখতেছেন, এই যে আপনার হচ্ছে টাইটেল, তারপরে যে কন্টেন্ট লিখতেছেন, এই প্রথম যেই 100 ওয়ার্ড, এই 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে কি করতে হবে? আপনার কিওয়ার্ডটাকে দিতে হবে, যে কিওয়ার্ড আপনি টাইটেলে বা ইউআরএল এ দিয়ে আসলেন। ইওর কিওয়ার্ড শুড অ্যাপার ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ড অফ দ্য আর্টিকেল। তো আপনার এই আর্টিকেলের প্রথম 100 ওয়ার্ডের মধ্যে, যেমন ধরুন এসইও প্রো গাইড, এরকম আপনাকে হচ্ছে ছড়াইয়ে ছিটিয়ে আপনাকে 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে কিওয়ার্ডটা রাখতে হবে। তাহলে কয় জায়গায় পাইলাম কিওয়ার্ড একটা পেজের মধ্যে? 4 জায়গায় পাইছি। তারপরে আসতেছে রেসপন্সিভ ডিজাইন। Google started penalizing mobile unfriendly site in 2015. বলা হচ্ছে গুগল হচ্ছে পেনাল্টি দেওয়া শুরু করছে মোবাইল আনফ্রেন্ডলি ওয়েবসাইট 2015 সাল থেকে। আপনার ওয়েবসাইট যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না, ব্ল্যাক লিস্টে চলে যাবে। So and they are likely to crack down even more in the future. If you want to make your site mobile friendly, I recommended responsive design. আপনার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল, ট্যাবলেট এবং কম্পিউটারে রেসপন্সিবল হইতে হবে, সব জায়গায় সমানভাবে সুন্দরভাবে লোড নিতে হবে। এটা গুরুত্বপূর্ণ, নাহলে আপনার ওয়েবসাইট এসে বললেও লাভ হবে না, ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, র্যাঙ্ক করবে না। এটা তো বুঝেন, ব্ল্যাক লিস্টেড মানে আপনাকে যদি কেউ ব্ল্যাক লিস্টে ফেলে, ইউজারই তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার মোবাইল থেকে যায়, সবসময় তো ল্যাপটপ কাছে থাকে না। সেটাই, সেক্ষেত্রে আমি যদি ঢুকিয়ে যদি দেখতেই না পারি ওয়েবসাইটে কি আছে, তাহলে তো থাকবো না এখানে। সেটাই। তো গুগল এটাকে খুব বেশি সিরিয়াসলি নিছে। তো আপনাকে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে, রেসপন্সিভ হইতে হবে এক কথা। তারপরে হচ্ছে ইউজ আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে আপনি অন্য কোনো একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট না, মানে এই যে ধরেন আমার একটা পেজ, এই পেজের মধ্যে মনে করেন আমার ওয়েবসাইট না, অন্য কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এটা হলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি না, এখানে ক্লিক করে দেখা যাবে আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসা উচিত। এখন দেখেন ওদেরই কিন্তু নিয়ে আসছে, তাই না? নাকি ব্যাকলিংক, তাই তো? না, ব্যাকলিংক এর কথা আমি বলতেছি না, ওদেরই একটা নিয়ে আসতেছে। তো আমাকে যেটা করতে হবে যে আমি যে পেজটার জন্য এসইও করব, এই পেজটার মধ্যে আমাকে অন্তত একটা লিঙ্ক দিতে হবে যে অন্য মানুষের ওয়েবসাইট, ওর ওয়েবসাইট, এটা অন্য মানুষের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এই যে ওর ওয়েবসাইট না, ওর ওয়েবসাইট না, এই দেখেন আর একটা ওয়েবসাইট, তাই না? ভাই একটু বুঝি না, একটু আবার বুঝাবেন? না, আমি বলতেছি কি যে আপনি যে পেজটাই অন পেজ এসে করতেছেন, এই পেজের মধ্যে আপনাকে আপনি যে রিলেটেড পেজে করতেছেন ওই রিলেটেড একটা ভালো পেজের লিঙ্ক আপনার এই ওয়েবসাইটের মধ্যে রাখতে হবে। এই যেমন এই যে হাইপার লিঙ্ক করে দিছে, এখানে ক্লিক করলে কোথায় চলে যায়? এই জায়গা চলে আসে, ওদেরই একটা সাইট। এইটা না, আমাকে লাগবে অন্য একটা, এখানে সার্চ করি। এখন কোথায় ওদের সাইট আসছে না অন্য একজনের সাইট আসছে? অন্য একজনের। ওদের দেখেন ওদেরটা হলো এই যে, আর এইটা হলো আর একটা। কিন্তু এইটাও কি রিলেটেড দেখেন তো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও সার্ভিস রিলেটেড পেজ না? জি জি। এ ওনার বন্ধু ভাই যা হোক বা না হোক, কিছু হইলেও কিছু করার না, না হইলেও কিছু করার না, আপনাকে একটা দিতে হবে রিলিভেন্ট। আপনার পেজটা যেটা নিয়ে, আমার পেজটা হচ্ছে এসইও সার্ভিস নিয়ে, তো এসইও সার্ভিস নিয়ে আরো যে একটা ভালো পেজ আছে আগে থেকে র্যাঙ্কিং, ওরকম একটা পেজের লিঙ্ক আপনাকে ইচ্ছা করে দিতে হবে। এইটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। কি বলা হয়? ইউজ আউটবাউন্ড লিঙ্ক। উইকিপিডিয়াতে গেলে দেখবেন যে বিভিন্ন ধরনের লিঙ্ক আর লিঙ্ক। তো আউটবাউন্ড লিঙ্ক to related page is a relevancy signal that help Google figure out your page topic. এটা খুব ইম্পর্টেন্ট একটা। আপনি যখন রিলিভেন্সি একটা লিঙ্ক দিবেন তখন ওই পেজটা কিন্তু আগে থেকে গুগল ইন্ডেক্স করছে, তাই না? এই পেজটা কিন্তু গুগল আগে থেকে ইন্ডেক্স করছে। যখন আমার এই ওয়েবসাইটে আমি নতুন করে এই লিঙ্কটাকে দিলাম, তখন গুগল দেখলো যে এই পেজটাকে তো আমি আগে ইন্ডেক্স করছিলাম, এই পেজটা হলো এসইও সার্ভিস দেয়, আর এই পেজটা যেহেতু এই পেজটাকে লিঙ্ক দিল, তার মানে এই পেজটা হলো এসইও সার্ভিস প্রোভাইডার পেজ।
তো ওরা তো মানুষ না, ওরা এই ধরনের বিভিন্ন ধরনের সূত্রের মাধ্যমে সিগন্যালের মাধ্যমে বুঝতে পারে। তো আপনাকে এই যে এখানে বলা হচ্ছে যে outbound link to related page is a relevancy signal that help Google figure out your page topic. Google বুঝতে পারে যে এই পেজটা টপিক কি। A recent study found page with outbound link outrank page without outbound link. তো আপনাকে হচ্ছে উইদাউট আউটবাউন্ড লিংক ছাড়া র্যাঙ্ক করাটা মানে তো অবশ্যই আপনাকে অন্যকে দিতে হবে, সে আপনাকে দেখবা না দেখ, এবং রিলেটেড হইতে হবে অবশ্যই, কারণ রিলেটেড না হলে তো আবার হচ্ছে ইরিলিভেন্ট হয়ে যাবে, তখন আবার আপনার র্যাঙ্কের বদলে ডি র্যাঙ্ক হয়ে যাবে। আপনার পেজ রিলেটেড হবে, ওই রিলেটেড একটা পেজের লিংক দিতে হবে। ওইটা ভাই আউটবাউন্ড লিংকটা কতগুলো দেওয়া যাবে? মিনিমাম একটা দিবেন, তারপরে বেশি দিতে চাইলে আপনার ইচ্ছা। আপনি যদি বেশি দেন তাহলে আপনার লস না, বেশি দিলে তো মনে করেন যে আপনার ওয়েবসাইট থেকে ট্রাফিক ওখানে চলে যাবে। দরকার কি, আমরা যেহেতু গুগলের রিকমেন্ডেশন অন্তত একটা দিতে হবে, একটা দিব আর কি। তাহলে ভাই উইকিপিডিয়ার লিংক দিলে তো কোনো সমস্যা নাই। এখন হইতে হবে না, রিলেভেন্স হইতে হবে না। আপনি দিতেছেন ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস, আপনার পেজের সাথে উইকিপিডিয়ার কি সম্পর্ক? না, উইকিপিডিয়া মনে করেন যে যেই পেজটাতে মানে ইয়া সম্পর্কে লেখা আছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লেখা আছে, ওই পেজটাতে ওইটা নিয়ে করতে পারেন, মানে রিলেভেন্স হইতে হবে। কারণ দেখা যাচ্ছে যে উইকিপিডিয়াতে তো সবাই মোটামুটি যায়, আর ওখানে তো লিংক করতে তো কোনো অসুবিধা নাই, কারো কোনো সমস্যা হওয়ার কথাও না। আমি যদি টেকনিক্যালি যদি একটা কাজ করি, মনে করেন কি আমার যে ওই মানে ওয়েবসাইটের যে লোকেশনটা, আউটবাউন্ড লিংক হিসেবে ওই লোকেশনটা দিতে পারি অবশ্যই, কারণ আমি অন্যটাই ব্যবহার না করে নিজেরটাই ব্যবহার করলাম আউটবাউন্ড লিংক হিসেবে। আপনার না ভাই, ওটা দেয়া যায় না ভাই, নিজের ওয়েবসাইটে তো দিতে পারবেন না। ওটা তো ওয়েবসাইট না, আমার লোকেশনটা, আমার যে ওয়েবসাইটের যে এরিয়াতে আমি ব্যবসা করি। না না, ওটা হবে, ওটা কেন হবে আউটবাউন্ড লিংক? ওটা তো আপনি নিজের ওয়েবসাইটে আসছে, আপনার ইনবাউন্ড লিংক তো হবে না। হতে পারে এটা যদি আমার ওই রিলেটেড অন্য ওয়েবসাইট থাকে, আমি সেটাও একই সাথে প্রমোট করলাম, এটা করতে পারেন। আপনার ডিফারেন্ট একটা ওয়েবসাইট থাকলে করতে পারবেন, মানে আলাদা আরেকটা ওয়েবসাইট হইতে হবে, সেটা আপনার হোক বা আরেকজনের হোক, আলাদা একটা ওয়েবসাইট হইতে হবে যেটা আপনার এই পেজের সাথে ওই পেজের কন্টেন্টের মিল থাকতে হবে। তাহলে তো ভাই ওইভাবে তাহলে তো মনে করেন যে যদি আমার সাবডোমেন অনেকগুলো থাকে, সাবডোমেনও তাহলে তো আমি করতে পারবো। ভাই এগুলো কেন নিজেদের মধ্যে করবেন? এগুলো আমরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে করেছি এই না, আমি জাস্ট কথা বলতেছি যে নিজেদের সাবডোমেনের ভিতরেও তো তাহলে করা যাবে। একটা কথা বলি ভাই, আপনার ভাইরাল একটা ওয়েবসাইট নেওয়া লাগবে, আপনার কম ওয়েবসাইট নিয়ে লাভ হবে না। তো আপনার নিশ অনুযায়ী আপনার ভাইরাল একটা ওয়েবসাইট নেওয়া লাগবে। মেন উদ্দেশ্যটা বুঝেন আগে, যে এটা বলছে আউটবাউন্ড লিংক টু রিলেটেড পেজ ইজ এ রিলেভেন্সি সিগন্যাল দ্যাট হেল্প গুগল ফিগার আউট ইওর পেজ টপিক। আপনি যখন একটা পপুলার পেজের লিংক দিবেন, তখন এটার মাধ্যমে রিলিভেন্সটি বুঝে সিগন্যালটা পায় যে এই পেজটার টপিকটা আসলে কি হইতে পারে, মানে আপনার পেজটার টপিকটা কি হইতে পারে, ওই পেজটা দিয়ে ডিফাইন্ড হয়। কারণ ওই পেজটা আগে থেকে গুগলের কাছ থেকে অনেক ভিজিটর পায়, এবং কি ধরনের ভিজিটর গুগল দেয় এটা তো গুগল জানে। তো সেক্ষেত্রে আপনার পেজটার টপিক বুঝতে সুবিধা হয়। তাহলে আপনাকে অবশ্যই একটা আগে থেকে ভাইরাল একটা ওয়েবসাইট আপনার রিলেটেড ওই রকম একটা পেজের লিংক দিতে হবে আপনার ওয়েবসাইটের মধ্যে, বুঝতে পারছেন? প্রাসঙ্গিক পেজ, প্রাসঙ্গিক, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ। তারপরে আছে ইন্টারনাল লিংক। ইন্টারনাল লিংক আপনি 2 থেকে 3টা ইন্টারনাল লিংক আপনি ইউজ করতে পারেন। দেখেন আউটবাউন্ড লিংক আপনি একটা ইউজ করেন, কোনো সমস্যা নাই। ইন্টারনাল লিংক আপনি 2 থেকে 3-4টা ইউজ করতে পারেন এভরি পোস্টে। ইফ ইউ ওয়ান্ট টু সি এ গ্রেট এক্সাম্পল অফ ইন্টারনাল লিঙ্কিং, চেক আউট উইকিপিডিয়া। মানে উইকিপিডিয়াতে যদি যান দেখবেন ইন্টারনাল লিংক মানে হচ্ছে আপনার এক পেজের সাথে আরেক পেজ। যেমন এইখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সলিউশন, এখানে যদি এই যে একটা লিংক করছে, এখানে ক্লিক করি, এখন দেখবেন যে ডিজিটাল মার্কেটিং সলিউশনের আরেকটা পেজে নিয়ে আসছে। তার মানে আরেকজনের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যায় নাই, ওর এক পেজ থেকে আমাকে আরেক পেজে নিয়ে আসছে। এটাকে বলা ইন্টারনাল লিঙ্কিং। আর একটু আগে যেটা করছিলাম ওইটা হলো আউটবাউন্ড, অন্য একজনের ওয়েবসাইটে লিংক দিছিলাম। আর এখন দিতেছি হচ্ছে নিজের ওয়েবসাইটের সাথে, এক পেজের সাথে আরেক পেজ, আমার এক পেজের সাথে আরেক পেজের লিংক আমি করবো। এটা আমি আমার একটা পোস্টে 3 থেকে 4টার মতো করতে পারি, এটা আমাকে হেল্প করবে আমাকে র্যাঙ্ক করতে, বুঝতে পারছেন? ভাই ইন্টারনাল লিংকের ব্যাপারে একটা হচ্ছে যে এখানে কি কন্টেন্টের মানে সংখ্যার কোনো আছে, যে আমার এত সংখ্যার হইলে 2টা দিব, বা কন্টেন্ট বড় হইলে 4, 5টা, 6টা দিব, এরকম কিছু আছে? না, ওইটা ফ্যাক্টর না। আমরা সাধারণত 2 থেকে 3টার মতো ব্যবহার করি। এটা আমাদের কন্টেন্টের তো একটা রেশিও আছে, যে আমাদের কোম্পানি সাইডের জন্য 800 অর্ডার হইতে হবে, বা আমাদের হচ্ছে ব্লগিং এর জন্য 2500 অর্ডার হইতে হবে। এই যে একটা রেশিও তো আমাদের আছে, আমরা তো অবশ্যই এটা 2.5% না
2.5% এটা আবার মানে রেশিও, ওইটা তো আপনার হচ্ছে অন্য একটা সাবজেক্ট। এটা হলো লিঙ্কের ব্যাপার, এটা তো কিওয়ার্ডের ব্যাপার, কিওয়ার্ড ডেনসিটি নিয়ে কথা বলতেছি না 2.5%। আমরা কথা বলছি ইন্টারনাল লিঙ্কিং নিয়ে। লিঙ্ক কয়টা দিব, এইটা হচ্ছে আমরা 2 থেকে 3টা দিব, যত কন্টেন্ট হোক। এটা 5000 ওয়ার্ডের কন্টেন্ট হোক আর 200 ওয়ার্ডের কন্টেন্ট হোক, আমরা 2 থেকে 3টা ইন্টারনাল লিঙ্কিং দিব। আচ্ছা, বুস্ট সাইট স্পিড, আমরা অন পেজের মধ্যে আর কি কি করতে পারবো? বুস্ট সাইট স্পিড, আমাদের সাইটের স্পিডটাকে বাড়াইতে পারবো, কারণ স্পিড অপটিমাইজেশন খুব ইম্পর্টেন্ট। Google has started that page speed use as a ranking signal, as Mars Web found that 75% of user would not will visit a site that look longer than 4 seconds to load. তো 4 সেকেন্ডের বেশি যদি লোড নেয় তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটে কিন্তু ভিজিটর আসলে ঢুকে না, বা গুগলের কাছে নেগেটিভ একটা সিগন্যাল যায়। তো ইউ ক্যান বুস্ট ইউর সাইট স্পিড বাই ইউজিং CDN, compressing image and switching a faster hosting। এটার জন্য আপনি কি করতে পারেন? ফাস্টার একটা হোস্টিং প্রোভাইডার কাছ থেকে ভালো হোস্টিং নিতে পারেন, যেটা আপনার ওয়েবসাইট অনেক ভালো স্পিডে চলবে। ইমেজগুলোকে কম্প্রেস করে নিতে পারেন এবং ভালো একটা CDN কন্টেন্ট ডেস্টিনেশন নেটওয়ার্ক, আপনি ডেস্টিনেশন নেটওয়ার্ক ইউজ করতে পারেন, CDN ইউজ করতে পারেন। তো এগুলো কিভাবে করে এগুলো আমরা দেখবো। তো এগুলোর মাধ্যমে আপনি, অথবা আপনি প্লাগইন আছে আপনার WP রকেট, ওটাতে আপনি আপনার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করতে পারেন, যাতে 4 সেকেন্ডের কমে আপনার ওয়েবসাইটে লোড হয়। দেখেন আপনার ওয়েবসাইটে ফার্স্ট পেজে র্যাঙ্ক করলে ক্লিক করলে 2 মিনিট লাগে লোড হইতে, মানুষ কি যাবে? না ভাইয়া যাবে না। WP রকেট ভাই ওটা তাহলে পুরোটা ইউজ করতে হবে না, নরমালটা ইউজ করলেও হবে? ওটা নরমাল হয়ই না, ওটা ইউজ করতে হবে আপনাকে। মানে ওই যে GPL গুলো ইউজ করা যাবে? হ্যাঁ, ওইগুলো করতে হবে। আচ্ছা, তারপর আছে LSI কিওয়ার্ড। এই যে একটু আগে বলছিলেন আপনারা যে ভাই সিমিলার কিওয়ার্ড গুলোকে ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এই যে সিমিলার কিওয়ার্ড ব্যবহারের পার্ট আসছে, লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং বা LSI কিওয়ার্ড, যেটাকে আমরা সিমিলার কিওয়ার্ড বলতেছি। LSI কিওয়ার্ড আর সিনোনিম দ্যাট গুগল ইউজ এ ডিটারমাইন এ পেজ রিলেভেন্সি। তো গুগলের কাছে আপনি যদি এই সিমিলার ওয়ার্ড গুলো আপনার কন্টেন্টের মধ্যে দেন, তাহলে গুগল বুঝতে পারে এগুলো যে আসলে এটা আসলে কিসের সিনোনিম, মানে কোন বিষয়ের উপর রিলেভেন্সিটা বুঝে যে এটা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছে। যেমন আমাদের কিওয়ার্ডটা ছিল হলো অন পেজ এসইও। দেখেন অন পেজ এসইও চেকলিস্ট, অন পেজ এসইও ফ্যাক্টর, এগুলো হলো আপনার কি রিলেভেন্স কিওয়ার্ড, এগুলো আপনি ইউজ করতে পারেন LSI কিওয়ার্ড হিসেবে। মেন কিওয়ার্ড বেশি দিলে আবার হচ্ছে আপনার কিওয়ার্ড হয়ে যাবে, ডিফিকাল্টি বেড়ে যাবে, আপনার কিওয়ার্ডের হচ্ছে বাড়ে, আপনার যে কি বলো এটাকে, স্টাফিং হয়ে যাবে আপনার। একটা হলো কিওয়ার্ডের হচ্ছে আপনার ডেনসিটি, যেটা হলো আপনি একটা মেনটেন করবেন আপনার ঘনত্ব, যে কতটুকু কন্টেন্টের মধ্যে আপনি কত পার্সেন্ট কিওয়ার্ড ব্যবহার করবেন, এটা একটা ঘনত্ব আছে কিওয়ার্ড ডেনসিটি, এটা আমরা মেনটেন করব। আবার একটা হচ্ছে আমরা স্টাফিং যাতে না করি, মানে মাত্রা অতিরিক্ত যদি কিওয়ার্ড ব্যবহার করে গুগলকে ফোর্স করতে যাই, তখন কিন্তু গুগল আবার আপনাকে পেনাল্টিলাইজ করবে যে তুমি আমাকে ফোর্স করতেছো। কারণ গুগল কিন্তু কিওয়ার্ডের উপরে মেসেজ করে বুঝবে এই পেজটা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চায়। আপনি একটা পেজে ওই কিওয়ার্ডটা বেশি ব্যবহার করবেন, স্ক্যান করার পর ওই কিওয়ার্ডটা ওর কাছে ফাইন্ড আউট হবে, ওই কিওয়ার্ডের উপরে আপনার পেজটাকে ইন্ডেক্স করবে এবং কেউ ওই কিওয়ার্ডে সার্চ করলে র্যাঙ্ক করবে। কারণ আপনি যদি মনে করেন যে এটাকে আনইথিক্যালি ইউজ করব, যেহেতু যে কিওয়ার্ড বেশি থাকবে পেজে ওই কিওয়ার্ডই র্যাঙ্ক করবে, তাহলে আমি প্রচুর পরিমাণে কিওয়ার্ড দিয়ে দিব, তাহলে এইটা হবে কিওয়ার্ড স্টাফিং, যেটা আপনাকে আরো র্যাঙ্কিং এর বদলে আপনাকে আরো র্যাঙ্ক হারাই দিবে। এটা করা যাবে না। একটা ডেনসিটি মেইনটেইন 1.5 এরকম একটা ডেনসিটি মেইনটেইন করতে হবে। তো আমরা টুলের মাধ্যমে যখন করব তখন লাইভ করলে এটা বুঝতে পারবেন। বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ইমেজ অপটিমাইজেশন, আমরা আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলোকে আপলোড করব, এই ইমেজগুলোকে আমরা কিন্তু অপটিমাইজ করে নেব। দুই ভাবে অপটিমাইজ করব। একটা হলো মেক শিওর ইমেজ ফাইল নেম ইনক্লুড ইওর টার্গেট কিওয়ার্ড। ফর এক্সাম্পল, তাহলে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে অন পেজ এসইও, তাহলে আমরা যখন একটা ইমেজকে আপলোড করব আমাদের ইমেজের রিনেম করে নিব আমরা অন পেজ এসইও দিয়া। এটা তো বুঝেন রিনেম, ধরেন একটা ইমেজ আছে, একটা ইমেজ, এই যে এটা এই রিনেম করে নেবেন, রিনেম কই আছে রিনেম, মোর অপশনে যান, মোর অপশনে আছে আপনার, তারপরে উপরে সিগন্যাল ইডি আছে আপনার। আচ্ছা, এটা হচ্ছে ইশের, আপনার হচ্ছে এটা ডাবল ক্লিক করলে হচ্ছে, যে ডাবল ক্লিক করলে আমরা এটা রিনেম করে নিতে পারবো। এই যে এখান থেকে আপনি যেটা করবেন, এইখানে আপনি হচ্ছে এসইও কি মানে অন পেজ এসইও দিয়ে দিবেন, তো ফাইল রিনেম করে নেবেন। তো ভিতরে আবার অনেক কিছু করে, ওইগুলো ইম্পর্টেন্ট না, ওইটা একটা মিথ।
যে ভিতরে যা ডিটেলস হাবি দিলে বিশাল কিছু হয়, আর ওরকম কিছু হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার শুধু রিনেম করে নিতে হবে। এবং অল্টার ট্যাগ, আপনি যখন ইমেজটাকে আপলোড করবেন আপনার ওয়েবসাইটে, তখন একটা ইমেজের অল্টার ট্যাগ দিতে পারবেন। এখন এটা আমি দেখাচ্ছি না, সামনে ক্লাস আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো। তো ইমেজের অল্টার ট্যাগ আবার আপনাকে ওই কিওয়ার্ডটা দিতে হবে, যে অন পেজ অপটিমাইজ ইমেজ, এটা ইমেজ গুগলকে বুঝাইতে হবে। গুগল কিন্তু এই ইমেজটাকে পড়তে পারবে না, গুগল তো একটা রবট বট, ও তো মানুষ না, ও পড়তে পারবে না। তো আপনাকে বুঝাইতে হবে কিওয়ার্ড দিয়ে যে এইটা হলো অন পেজ অপটিমাইজ কিওয়ার্ডের ইমেজ কি, এটা একটা ইমেজ অন পেজ অপটিমাইজেশনে। তো এটা আপনাকে বুঝাইতে হবে, ইমেজ অপটিমাইজেশন এইভাবে করতে হবে। একটা হলো রিনেম করতে হবে ফাইল, আর একটা আপলোড করার সময় আপনাকে এটা কিসের ইমেজ এবং কোন কিওয়ার্ডের, এটা দিয়ে ইমেজ অল্টার ট্যাগ দিয়ে দিতে হবে। আচ্ছা, সোশ্যাল ইউজ সোশ্যাল শেয়ারিং বাটন। তো সোশ্যাল সিগন্যাল মে নট প্লে ডিরেক্ট রোল ইন র্যাঙ্কিং ইউর সাইট, এটা আসলে সরাসরি আপনার র্যাঙ্কিং এর সাথে জড়িত না, বাট social share generate more eyeable on your content, and the more eyeable you get, the more likely someone is to link. A study by BrightX found that prominent social sharing button can increase social sharing by 700%. একটা রিসার্চ করছে ব্রাইট ইগ নামে একটা কোম্পানি, ওরা একটা রিসার্চ করে দেখছে যে আপনি যদি আপনার কন্টেন্টের নিচে এরকম সোশ্যাল শেয়ারিং বাটন গুলো দেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, গুগল প্লাস শেয়ার করার বাটন, তাহলে অনেক বেশি 70% পর্যন্ত আপনার এটা শেয়ার হওয়ার চান্স থাকে আপনার কন্টেন্টে, এবং এখান থেকে অনেক বেশি ট্রাফিক আসে। যদি এটা সরাসরি র্যাঙ্কিং এ কোনো প্রভাব ফেলে না, কিন্তু আপনার ট্রাফিক জেনারেশন অনেক লাভ হয়। পোস্ট কন্টেন্ট লেন্থ, ভাই ইমেজের ব্যাপারে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। বলেন ভাই, যদি মনে করেন একটা কন্টেন্টে আমি 4-5টা ইমেজ দিব, হ্যাঁ, সবগুলি কি আমি আমার একটা কিওয়ার্ড দিয়ে রিনেম করে নিব, নাকি আলাদা রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে রিনেম করে নিব? একটা কিওয়ার্ড দিয়ে দিবেন এবং ওই ইমেজটা কিসের ওইটা আবার সাথে লেখা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পোস্ট কন্টেন্ট লেন্থ, এটা নিয়ে অলরেডি এর আগে কথা বলে ফেলছি প্রতিদিন, যে আমাদের একটা পোস্টের কন্টেন্টের লেন্থ মানে অক্ষর যত বেশি হবে, ওয়ার্ড যত বেশি হবে, তত বেশি আমাদের জন্য র্যাঙ্কিং এ হেল্প হবে। তো এসইও তে আমাদেরকে ওই যে আমি বলেই রাখছি যে কোম্পানি ওয়েবসাইট হলে 700 থেকে 800 ওয়ার্ড, ব্লগিং হলে 2500, ই কমার্স হলে 250 ওয়ার্ড এক একটা কন্টেন্টের জন্য, আর অ্যাফিলিয়েট হলে 3-4 হাজার ওয়ার্ডের কন্টেন্ট। এইটার পোস্টের কন্টেন্টের লেন্থ আপনাকে বাড়াইতে হবে আপনার র্যাঙ্ক ফার্স্টে র্যাঙ্ক করানোর জন্য। এটা সিগনিফিকেন্টলি আপনাকে কন্টেন্ট অনেক বেশি করে আপনার র্যাঙ্কিং এ হেল্প করে প্রচুর পরিমাণে। যত বেশি কন্টেন্ট হবে তত র্যাঙ্ক করা পসিবল। আপনার কম্পিটিটর দিছে হলো 2000 ওয়ার্ডের কন্টেন্ট, আপনি যদি 2500 ওয়ার্ডের কন্টেন্ট দেন তাহলে আপনি তার কাছ থেকে এগিয়ে গেলেন, আপনার র্যাঙ্ক করা পসিবিলিটি বেড়ে যাবে। তো কন্টেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এজন্য বলা হয় কন্টেন্ট ইজ কিং। বুস্ট ডুয়েল টাইম, if some hit their back button immediately after landing on your page, if not sign a low quality page that a Google user, dwell time is a size of a content quality. Increase your average dwell time by waiting long engaging content that keeps people reading. Dwell time টা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে কেউ ক্লিক করে ঢুকে গেল এবং সাথে সাথে বের হয়ে গেল, আপনি রাখতে পারলেন না, তার মানে এটা আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো না, এটা গুগলের কাছে সিগন্যাল যাবে এবং এই ওয়েবসাইট আপনার র্যাঙ্কে দিবে না। এই জন্য আপনাকে এই ডুয়েল টাইম বাড়াইতে হলে আপনাকে এনগেজিং কন্টেন্ট লিখতে হবে এবং কন্টেন্টের ভিতরে ইমেজ এলিমেন্ট এগুলো ব্যবহার করতে হবে। আর উপরে আমি আরেকটা জিনিস দেখাই আসছি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার বাউন্স রেট। বাউন্স রেট হচ্ছে যে আপনার একটা পেজেই শুধু সে দেখছে, পরবর্তী আর কোনো পেজে যায় নাই। আপনার এখান থেকে ক্লিক করে আপনি গুগল থেকে প্রথম পেজটাকে গিয়ে দেখলো, ওই পেজেই শুধু রয়েছে, আর কোনো পেজ আর ক্লিক করে নাই, তাহলে এটা আপনার বাউন্স রেট বাড়ায়। তো আপনাকে এই জন্য বেশি পরিমাণে হচ্ছে ওই যে ইন্টারনাল লিঙ্কিং ইউজ করতে হবে, ইন্টারনাল, যাতে আপনার এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে আরেক পেজে বেশি বেশি পেজে মানুষ যায়, আপনার বাউন্স রেট কমে। আপনার ওয়েবসাইটে মানুষ যত বেশি থাকবে তত বেশি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। আর এই ডুয়েল টাইমটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ঢুকলো, ওই প্রথম পেজ থেকে বের হয়ে চলে আসলো সাথে সাথে, তো এটার মাধ্যমে গুগলের কাছে যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে কন্টেন্টের কোয়ালিটি ভালো না, তো এই জন্য আপনাকে এনগেজিং কন্টেন্ট বানাইতে যাতে মানুষ পড়ে লং টাইম ধরে। তো এই হচ্ছে আসলে অন পেজ এসইওর কিছু তাত্ত্বিক আলোচনা,
যেগুলো আমরা একটা অন পেজ এসইও করতে গেলে একটা ওয়েবসাইটের ভিতরে এই বিষয়গুলো আমরা মাথায় রেখে কাজ করি। এখন এইটুকু আমরা যেহেতু আলোচনা করলাম, এর একটাই উদ্দেশ্য, পরবর্তী ক্লাসটায় যখন আমরা প্র্যাকটিক্যালি আমরা করবো তখন আপনাদের এই বিষয়গুলো সহজ মনে হবে যে ও হ্যাঁ এইটা ভাই বলছিল, এই যে এটা এখন আমরা ব্যবহার করতেছি, তো তখন আপনার জন্য সহজ হবে। এই জন্য আমরা তাত্ত্বিক আলোচনাটা করবো। ভাই আমার একটা রবিউল প্রশ্ন ভাই ছিল। এটা একটু দিয়ে দেন না আমাদের ইসে। অলরেডি গ্রুপে দিয়ে রাখছি, অলরেডি গ্রুপে দিয়ে ভাই রবিউল ভাই একটু ফাইল করে দিয়েন আমাদেরকে, একটু ঘোলাটে আসছে তো তাই। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে কথাগুলা এখানে আমি বললাম, এগুলা কিন্তু ভাই আমার নিজের বানানো কথাও না। আপনাদের কি মনে হয়েছে যে আমি এগুলো বানাইছি? না ভাই, ওটা ওই যে backlink.com ওয়েবসাইট থেকে ইয়া করা। ব্যাকলিংক ওয়েবসাইট থেকে এটা নেওয়া, এবং এখানে রেফারেন্স দেওয়া আছে যে কোন কথার ভিত্তি কিসের উপরে। এমন না যে এখানে যেগুলো বললাম এগুলো নিজেদের আন্দাজে বলে দিয়া যে ভাই এটা করতে হয়, এটা করতে হয়। আপনি বললাম এটা করতে হয়, আপনি পাইছেন কোথায়? এই যে আপনি যদি জানতে চান ভাই আমি পাইছি কোথায়, এই যে রেফারেন্স দেওয়া আছে প্রত্যেকটা, মানে কোন জায়গায় ডিক্লার হয়েছে এগুলো কাজ করে, তো সেটা আপনি এখান থেকে জানতে পারবেন যে ভাই কোনটা কোন জায়গা থেকে। রবিউল ভাই, হ্যাঁ শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। ওই আমি গত মাসে একটা মানে ইয়াতে ছিলাম, মানে একটা ওয়েবসাইটে কন্টেন্ট রাইটার হিসেবে ছিলাম। তো কন্টেন্ট গুলো এভাবে আপলোড করতাম, তো মানে আপনার আজকে যেভাবে দেখেছেন অন পেজটা ঠিক একইভাবে আপলোড করতাম, কিন্তু ওর কন্টেন্ট গুলো কেন জানি র্যাঙ্ক করতো না। কিন্তু আমি আবার দেখলাম যে ওরা মানে যে কন্টেন্টটা কপি বানাইতাম সেটা যখন টুইটারে পোস্ট করতো, মানে ওদের টুইটার প্রিমিয়াম আছে, তো ওরা যখন পোস্ট করতে দেখতাম যে ট্রাফিক খুব ভালো আসতেছে। এটার কারণটা কি একটু বলতে পারবেন? আর আমারটা মানে কি এরকম ট্রাফিক পাচ্ছে না কেন, এটা একটু বলতে পারবেন? আপনি আজকে যতটুকু দেখলেন এটি তো অন পেজ এসইওর একটা বেসিক পার্ট। আপনার অন পেজ এসইওর অ্যাডভান্স অনেকগুলো মানে পার্ট আছে, যেটা নিয়ে আমরা সামনে ক্লাসে প্র্যাকটিক্যাল দেখাবো। তো ওইটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে তো এতটুকু করলে যখন র্যাঙ্ক করবে না। এটা তো একটা বেসিক, আপনাদেরকে যেহেতু আমি স্টেপ বাই স্টেপ নিতেছি, তো 100টাই অ্যাডভান্সে নিয়ে গেলে আপনারা বুঝবেন না। এই জন্য আমি বেসিক আজকে ক্লাসে একটা ধারণা দিলাম, পরবর্তী ক্লাসে আমি অ্যাডভান্স পার্টগুলো দেখাবো। মানে আমি লিখতাম, কন্টেন্টগুলো দিতাম, বাট ভাই আজকের ক্লাস কি শেষ ভাই? হ্যাঁ আজকে ক্লাসে অলরেডি শেষ। রবিউল ভাই দুটো কোশ্চেন আছে। হোমওয়ার্ক থাকবে কিছু ভাই হোমওয়ার্ক আগামী ক্লাস থেকে হোমওয়ার্ক থাকবে। তো আগামী ক্লাসে আমরা অন পেজ এসইও প্র্যাকটিক্যালি শিখবো। রবিউল ভাই আমার একটু ইয়ে ছিল, আমাদের যে 7 নাম্বার এবং 8 নাম্বার ক্লাস যেটা ছিল এটা একটু যদি ব্যাকআপ ক্লাস দিতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আমরা যে ওয়েবসাইট ক্রিয়েশন আর হলো ওই কন্টেন্ট রাইটিং এর উপরটা আর কি। তাহলে আমরা আজ সকালে শুরু জানাই যে আপনাদের সামনে ব্যবস্থা কি। রবিউল ভাই দুটো কোশ্চেন আছে, যারা কথা বলবেন তারা মাইকটা অন রাখেন, বাকিরা অফ করেন। বাকিরা কথা বলেন না, ডিসক্লেমার দেই, একটা অ্যাড দেই। এটা হচ্ছে আমাদের হচ্ছে আগামীকাল থেকে অ্যাডেস্টার কোর্স শুরু হচ্ছে প্যাসিভ ইনকামের। আপনারা তো এখন শিখতেছেন ফ্রিল্যান্সিং, যেটা মার্কেট প্লেসে বায়ার খুঁজে কাজ করতে হবে। আর আমাদের আগামীকাল থেকে হচ্ছে শুরু হচ্ছে প্যাসিভ ইনকামের একটা কোর্স, যেখানে হচ্ছে কোনো বায়ার খুঁজতে হবে না। আগামীকাল থেকে আপনার অ্যাকাউন্টে ডলার জমা শুরু হবে। এটি ট্রু কথা যে আপনার আগামীকাল ক্লাস হবে, আগামীকাল ক্লাস থেকে আপনার অ্যাকাউন্টে ডলার জমা শুরু হবে, এবং আপনি প্রতি মাসে মিনিমাম 20 থেকে 30,000 টাকা ঘরে বসে মাত্র প্রতিদিন 2 ঘন্টার সময় দিয়ে ইনকাম করতে পারবেন, এবং এটা 100% গ্যারান্টেড। মানে এখানে কোনো বায়ার খুঁজতে হচ্ছে না। আমরা আপনার একটা ল্যান্ডিং পেজ বানাবেন ফ্রিতে, এবং এটা আপনি একটা ডিরেক্ট লিঙ্ক নিয়ে বা আপনি বিভিন্ন লিঙ্ক নিয়ে আপনি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা বিভিন্নভাবে মার্কেটিং করে আপনি হচ্ছে এই প্রফিটটা করতে পারবেন, এবং আপনার কালকে থেকে আপনার ডলার অ্যাকাউন্টে জমা শুরু হবে, এবং আপনি পেনিয়ারের মাধ্যমে সরাসরি ব্যাংক বা বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন, এবং প্রতি মাসে আপনি প্যাসিভ ইনকামটা করতে পারবেন যতদিন আপনি ফ্রিল্যান্সিং এ সাস্টেনেবল কোনো ক্লায়েন্ট না পাচ্ছেন। তো আমাদের আগামীকাল রাত 9টায় এই ক্লাসটা শুরু হবে। এখানে অনেকে হয়তো জয়েন আছেন, যদি এর মধ্যে আরো কেউ জয়েন করতে চান এই প্যাসিভ ইনকাম কোর্সটাতে, তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। এটা কোর্স ফি নিতে চান তারা চাইলে ডিসকাউন্ট পাবেন, তো আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজকের ক্লাস নিয়ে আপনাদের কোর্স ফিটার কথাটা বুঝতে পারলাম না। কিছু শোনা যায়নি, আবার বলেন।
আফরিনা সুলতান আবু আনাম অ্যাকাউন্ট অফ করতে বলেন। ভাই সবাইকে মিউট করে দিয়ে কথাটা বলেন। আচ্ছা, মিউট করে দিছি। আমাদের একটা কোর্স শুরু হচ্ছে আগামীকাল থেকে, প্যাসিভ ইনকাম। আপনাদের এখন আমি যেটা শেখাচ্ছি এটা হলো অ্যাক্টিভ ইনকাম, মানে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং, মানে বায়ার খুঁজতে হবে মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেসে বায়ার খুঁজে কাজ করতে হবে। কাজ যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ শিখে কোনো লাভ নাই। এই যে এখন যেটা শিখতেছি, অনেকেই কাজ শিখে বসে রয়েছেন, কাজ পাচ্ছেন না, এরকম আছে, সত্য কথা। তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা ফ্রিল্যান্সিং অনেক সাধনার বিষয়, কাজ পাওয়া, কাজ শেখার পরে এবং ইনকাম করা। কিন্তু আমাদের হচ্ছে একটা প্যাসিভ ইনকাম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অ্যাডেস্টা দিয়ে কাজ করতেছি, অ্যাডেস্টা মনিটাইজ, যেখানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট করবো অ্যাডেস্টাতে এবং আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো ফ্রিতে। তারপরে আমরা অর্গানিক এবং পেইড মার্কেটিং করবো এবং কিছু সিক্রেট স্ট্র্যাটেজি দিয়ে আমরা ট্রাফিক আনবো। শুধু ট্রাফিক ভিজিটর আমাদের এই ল্যান্ডিং পেজ আনতে পারলে আমরা ইনকাম জেনারেট করা শুরু করবো প্যাসিভলি, আমাদের কোনো বায়ার খুঁজতে হচ্ছে না। এবং আপনার কালকে ক্লাস শুরু হবে, কালকে ক্লাস থেকে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হওয়া শুরু হবে। আপনি প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা খুব অনায়াসে প্রতিদিন মাত্র 2 ঘন্টা করে সময় দিলে আপনি ইনকাম করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার যতদিন পর্যন্ত ফ্রিল্যান্সিং থেকে একটা ভালো বায়ার না পাচ্ছেন বা সাস্টেনেবল ইনকাম না হচ্ছে ততদিন পর্যন্ত চাইলে কিন্তু এই ইনকামটা দিয়ে আপনি চলতে পারেন। এবং এটা কোর্স ফি মাত্র 1500 টাকা। আপনারা যেহেতু আমাদের সাথে দীর্ঘদিন ক্লাস করতেছেন, এখানে অনেকেই হয়তো অলরেডি জয়েন আছেন ওই কোর্সে, তো সেই ক্ষেত্রে আপনাদের একটা ডিসকাউন্ট দিব। তো যদি আপনারা জয়েন করতে চান আগামীকাল ক্লাসে, এখানে মাত্র 3টা ক্লাস হবে এবং তার পরবর্তীতে আপনাদের 1 মাস আমরা সাপোর্ট দিব এবং 1 মাসের মধ্যে আপনি একটা ভালো হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন গ্যারান্টেড। এবং আপনি কালকে থেকে আপনার অ্যাকাউন্টে হচ্ছে ডলার জমা শুরু হবে। এটা আছে ইনস্ট্যান্ট ইনকাম, এখানে আসলে কোনো বায়ার খোঁজা লাগবে না। কালকে অ্যাকাউন্ট সেট আপ করবেন, কালকে মার্কেটিং করবেন, কালকে থেকে ইনকাম শুরু। এবং 1 মাস পর আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে পেনিয়ারের মাধ্যমে টাকা উইথড্র করে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। এটা 100% গ্যারান্টেড, কোনো ধরনের ঝুঁকি বা কোনো ধরনের গোমরের কিছু নাই, একদম সিম্পল বিষয়। যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন, তাহলে আগামীকাল ক্লাসের আগে জয়েন করে ফেলতে পারেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলে ফেলেন। আচ্ছা, এটাতে অ্যাড্রেসটার সঙ্গে গুগল ইয়া করা যাবে কি, অ্যাডসেন্স অ্যাড করা যাবে? অবশ্যই যাবে, আপনি চাইলে এইটা দুইটা একসাথে করতে পারেন। মানে অ্যাডসেন্স অ্যাড্রেসটা দুইটা একসাথে অ্যাড করা যাবে? করতে পারবেন, মানে কোনো প্রবলেম হবে না? না। আমি একটা এমনিতে ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট করছিলাম, বুঝছেন? ব্লগিং ওয়েবসাইট করার পরে মানে কিছুদিন মানে 5-6টা ব্লগ পোস্ট করছিলাম, কিন্তু 5-6টা ব্লগ পোস্ট করার পর কিছুদিন আগে দেখতেছি যে ওইটা আমার দেখাচ্ছে, মানে ব্লগ পোস্টটা তার ঢোকাই যাচ্ছে না পেজটাতে। ওটা টেকনিক্যাল অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আপনি হচ্ছে আমরা যে ম্যাট্রিক গুলো দেখাচ্ছি কোনো টাকা পয়সা খরচ হবে না। আগামীকাল থেকে আপনার অ্যাকাউন্টে ডলার জমা শুরু হবে, সেটা $1 এবং আপনি প্রতিদিন $5-10 করে ইনকাম করা শুরু করবেন অর্গানিক ভাবে। এবং পেইড মার্কেটিং করতে হলে আরো বেশি করতে পারবেন, যেটা আমি শেখাবো। এবং কিছু সিক্রেট স্ট্র্যাটেজি আছে যেগুলো দিয়ে আপনি আরো বেশি করতে পারবেন। এবং মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে আপনি মাসে 20-30,000 টাকা ঘরে বসে প্রতিদিন 2 ঘন্টা সময় দিলে আপনি করতে পারবেন, যেখানে আপনাকে বায়ার খোঁজা লাগবে না, কোনো ধরনের টেনশন নাই। কালকে থেকে আপনি শুরু করতে পারতেছেন ইনকাম, এবং ইনস্ট্যান্ট এটা হচ্ছে এবং গ্যারান্টেড সহকারে। তো যদি কেউ চান খুবই সিম্পল প্রাইসের মধ্যে ট্রাই করতে পারেন। ভাই আমি কথা বলতে যাচ্ছি, 48 জনের মতো জয়েন আছে, আমি দেখি এতে 44 জনের মতো জয়েন আছে। তো আপনারা যদি চান জয়েন করে ফেলতে পারেন আগামীকাল। মেন্টর ভাইয়া আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন ভাই, এটা কি ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে নাকি পেইড যে কেনা ওয়েবসাইট সেটার মাধ্যমে অ্যাডস্টেরা থেকে কাজ করতে? পেইড খরচ করতে হবে না, আপনার ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন। যদি পেইড মার্কেটিং এ যাইতেছেন তখন আপনাকে খরচ করতে হবে। ও আচ্ছা, মানে গুগলের যে ফ্রি ব্লগার ওয়েবসাইট খোলা যায় সেটা দিয়ে করবেন। তবে অনেকগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি আছে যেগুলো দিয়ে আপনি অর্গানিকলি ট্রাফিক আনতে পারবেন। অনেকে ট্রাফিক আনতে পারে না, যার কারণে ইনকাম হয় না। আমার ব্লগার ওয়েবসাইট খোলাই আছে ভাইয়া, সেটা দিয়ে আমি করতে পারবো অবশ্যই। আচ্ছা, এখানে আসলে কাজটা কি করতে হবে? কাজটা আপনাকে বলি, কাজটা হচ্ছে আপনাকে অ্যাডেস্টা নামে যে অ্যাকাউন্টটা আছে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে একটা লিংক নিতে হবে। ডিরেক্ট লিংক আছে, বিভিন্ন ধরনের অ্যাড আছে। ওই অ্যাড গুলো আপনি একটা ল্যান্ডিং পেজ বানাইলেন, বানাইয়া ওখানে অ্যাড গুলো বসাইতে পারেন। ওখানে ভিজিটর হলে তারা দেখলেই আপনার লাভ। আর ডিরেক্ট লিংক নামে একটা লিংক আছে, ওই লিংকটা আপনি সরাসরি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করলে ওখান থেকে যদি ভিজিটররা ক্লিক করে এখানে আসে, ক্লিক করলে আপনার লাভ, আর কিছু না। তো ভিজিটর আনতে পারলে আপনার লাভ। এখন বাহিরের কান্ট্রি ভিজিটর আনতে পারলে বেশি লাভ, বাংলাদেশের ভিজিটর আনতে পারলে কম লাভ। কারণ বাহিরের কান্ট্রি ভিজিটর যত হবে তত বেশি টাকা পাবেন।
তো এই হচ্ছে বিষয়। তো কালকে থেকে আপনি যদি শুরু করেন, কালকে থেকে আপনার ডলার অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে। এই হচ্ছে বিষয়। মার্কেটিং, যত মার্কেটিং করবেন তত হচ্ছে আপনার ইনকাম, যত ট্রাফিক আনার সোর্স আপনার জানা আছে তত বেশি ইনকাম। এবং এইগুলি আমরা আপনাকে শেখাবো যে অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, পেমেন্ট কিভাবে উইথড্র করতে হয় এবং কিভাবে অসংখ্য ট্রাফিক আনতে হয়। এবং আমাদের কিছু অ্যাকাউন্ট হচ্ছে আমরা কিন্তু ওই যে আপনাদের গ্রুপে দিয়ে দিছিলাম যে এখান থেকে কেমন ইনকাম করা পসিবল, ভালো করে $1000 $16,000-17,000 পর্যন্ত ইনকাম করা পসিবল, এরকম অ্যাকাউন্ট আছে। তো আপনি এটা সময় দিলে ভালো ইনকাম করতে পারবেন। তো আশা করছি যারা ইন্টারেস্টেড আছেন, কালকে যেহেতু ক্লাস, আজকে বা কালকের মধ্যে আমার সাথে যোগাযোগ করে জয়েন করে ফেলতে পারেন, ঠকবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখান থেকে আপনি এই কোর্স চলাকালীন আগে, এই কোর্সের ইনকামের আগে ওখান থেকে ইনকাম করা শুরু করতে পারবেন। তো সেই ক্ষেত্রে মাত্র 1500 টাকা এখানে আমরা আপনাদেরকে আরো একটা ছাড় দিব। তো সেই ক্ষেত্রে আপনারা ডিসকাউন্টে জয়েন করে ফেলতে পারেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই হিরণময় ভাই, তাহলে অফ করে দেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইলো প্র্যাকটিক্যাল এসইও এর ক্লাস, অন পেজ এসইও ক্লাসে। এই যে এসইও শিখতেছেন, এটাও কিন্তু আপনি এখানে কাজে লাগাইতে পারবেন। একটা ডোমেইন হোস্টিং কিনা একটা ওয়েবসাইট বানাইয়া ভালো নিশে, এবং ওয়েবসাইটে আপনি এসইও করে ট্রাফিক আনতে পারলে ওখানে অ্যাড্রেসটা লাগাই দিলে প্রচুর পরিমাণে ইনকাম হবে। আপনি যত ভিজিটর আসবে আপনার ওয়েবসাইটে তত আপনার লাভ। এই যে এসইও শিখতেছেন, এসইও দিয়েও কিন্তু আপনি ওই অ্যাড্রেসটার কাজ করতে পারবেন। তো এই এসইওটা আপনার লাইফে অনেক কাজে লেগে যাবে প্যাসিভ ইনকাম করার জন্য, বায়ার খুঁজতে হচ্ছে না, কাজ করেন না। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেন না। এই দুইটা জিনিস যদি না করেন তা আলটিমেটলি স্কিল তো হবে না আপনার। এই যে ইউটিউব ভিডিওর মধ্যে যদি আপনি ক্লাসে শুধু যুক্ত হয়ে থাকেন আর শুধু শুনেন, এইটুকু শুনলে ভাই আপনার চার লাভ হয় না। এবং এই স্কিল নিয়ে তো আপনি কোনো কোম্পানিতে, ধরেন একটা ইউএসএ একটা কোম্পানি, নাম করে একটা কোম্পানি, সে আপনাকে কোন যুক্তিতে হায়ার করবে আপনি বলেন? আপনি কি কোয়ালিফাই? নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কি একজন এসি এক্সপার্ট, যে একটা কোম্পানিকে আপনি কি এক্সপার্টিস সার্ভ করতে পারবেন, যে সে আপনাকে মাসে $1500 দিয়ে তার কোম্পানিতে রিমোট জব দিবে, $2000-2500 দিয়ে আপনাকে রিমোট জব দিয়ে, আপনি কি অতটুকু ক্যাপাবল হয়েছেন কিনা? আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি ওইটা হওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতেছেন? শুধু কি ক্লাস করলে হবে আপনার, বলেন? আমার কথা কি বুঝতে পারেন? আমি বাংলায় বলতেছি। জি ভাই, বুঝতে পারতেছি। বিষয়টা হচ্ছে ক্লাস করার মধ্যে কোনো সার্থকতা নাই। আপনি যে ক্লাসে জয়েন করছেন ভালো কথা, শুনবেন আমার কথাবার্তা গুলা, একটু পর আর একটা কাজে ব্যস্ত হয়ে যাবেন, এগুলো ভুলে যাবেন, ম্যাক্সিমাম জিনিস ভুলে যাবেন। তো এরকম ভাবে আমাদের অলরেডি আজকে 9 নাম্বার ক্লাস। তো 9 নাম্বার ক্লাসে আসলে পরে কিন্তু দেখা যাচ্ছে পিছনের অনেক জিনিস আপনি এখন কিন্তু আর মনে রাখতে পারেন না। এটা স্বাভাবিক প্রক্রিয়া, মানুষের ব্রেন এরকম ভাবে ডিজাইন করা। হয়তো আপনার কাছে এখন অনেক কিছুই মনে নাই। এখন কথা হচ্ছে যেটা, যে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আলটিমেটলি আপনি স্কিলড হবেন না। দেখেন, এসইও তে এক্সপার্ট হইতে হলে আপনাকে শুধু ক্লাস করার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, ওইখানে কন্টেন্ট দিতে হবে, অন পেজ এসইও ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে, অফ পেজ এসইও টেকনিক বা স্ট্র্যাটেজি গুলো ওখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখতে হবে যে আপনি র্যাঙ্ক করতে পারেন কিনা ওয়েবসাইট। যদি আপনি 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে কোনো একটা ওয়েবসাইটে 2 4 5 10টা কিওয়ার্ড যদি র্যাঙ্ক করতে পারেন, এক্সপেরিমেন্ট করে আপনার এই নলেজ যেটা শিখলেন, তাইলে আপনি নিজেকে বলতে পারেন যে আপনি মোটামুটি এসইও শিখছেন। এবং এই তখন যাই হচ্ছে আপনি কোনো একটা কোম্পানিকে বলতে পারেন যে ভাই আপনার কোম্পানিতে যদি আমাকে কাজ দেন, আমি আপনার কোম্পানিতে হয়তো করতে পারবো, আপনার জন্য দিচ্ছিল একটা ভ্যালু দিতে পারবো, আমি 5টা কিওয়ার্ড আপনার র্যাঙ্ক করাই দিতে পারবো। ক্লাস দেখার মাধ্যমে কিন্তু আপনার কোনো স্কিল ডেভেলপ হয় না, এটা মনে রাখবেন। ক্লাস দেখার মাধ্যমে কিন্তু কোনো স্কিল ডেভেলপমেন্ট হয় না, কাজ করার মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট হয়। এই জায়গায় শুধু ট্রেনিং দেওয়া হয়, বাকিটা আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হয়। কোর্সের দায়িত্ব হচ্ছে ট্রেনিং দেওয়া, আর আপনার দায়িত্ব হচ্ছে প্র্যাকটিস করা। আপনি দেখেন, ফুটবল খেলবেন, একজন প্লেয়ার হবেন, বা আপনি হচ্ছে ক্রিকেটে প্লেয়ার হবেন, তো কোর্সের দায়িত্ব কি? কোর্সের দায়িত্ব কিছু নিয়ম কানুন বা স্ট্র্যাটেজি শিখিয়ে দেওয়া। তো আপনার কাজ কি? আপনার কাজ কিন্তু প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করে একটা প্র্যাকটিস করা, প্র্যাকটিস করে কোর্স যেটা বলছে এটা আত্মস্থ করা। মেসির যে কোর্স, আপনার কি মনে হয় মেসির যে ভালো খেলে সে? সাকিব আল হাসানের যে কোর্স, আপনার কি মনে হয় যে সাকিব আল হাসানের সাথে সে ভালো খেলে? তা না, কিন্তু সে শুধু স্ট্র্যাটেজি দেয়। এবং এই যে সাকিব আল হাসান, মেসি, এরা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, ওই কোর্সের কথাটা অক্ষর অক্ষরে পালন করে। দেখা যায় যে কোর্সের চাইতে তার ছাত্র অনেক গুণ বহু গুণে হচ্ছে
উন্নতি করতে পারে, যেটা কোর্সও করতে পারে না, এখন কোর্স শুধু বলতে পারে, করার দায়িত্বটা আপনার। তো আমাদের এই কোর্সে আমরা ট্রেনিং বলতে হচ্ছে আমাদের নলেজ গুলো আপনাদের সামনে শেয়ার করতেছি। আপনি এখানে দেখতেছেন যে এইভাবে এসইও গুলো করতে হয়। আলটিমেটলি আপনি যদি এই বিষয়ে দক্ষ হইতে হয় তাহলে আপনাকে একটা ওয়েবসাইট বানাইয়া কন্টেন্ট দিয়া পুরো এসইওর যাবতীয় ফর্মুলাটা মানে ম্যাট্রিক্স ম্যাথমেটিক্স মেকানিজম সবকিছু অ্যাপ্লাই করে কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করে নিজেকে কনফিডেন্স করতে হবে যে আপনি পারবেন কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করাইতে, এবং তখনই আসলে আপনি একজন এসইও এক্সপার্ট বা আপনি স্কিলড হইছেন এইটা দাবি করতে পারবেন। যদি বলেন ভাই আমি 20টা ক্লাস শেষ হয়েছে মানে ভাই আমি তো কোর্স শেষ করছি, আপনি বলেন কোর্স শেষ করার সাথে স্কিলফুল হওয়ার কোনো সম্পর্ক আছে? না, নাই। না ভাইয়া, না। আপনি 20টা ভিডিও দেখছেন, এই 20টা ভিডিও দেখার মাধ্যমে কি আপনি এসইও এক্সপার্ট হয়ে গেছেন? বা 20টা ভিডিও দেখছেন গ্রাফিক ডিজাইনের, আপনি কি ডিজাইনার হয়ে গেছেন? ডিজাইনার হন নাই। এই 20টা ভিডিও দেখে আপনি কয় ঘন্টা আপনি প্র্যাকটিস করে কি কি করছেন এইটা ডিফাইন করে আপনি কতটুকু এক্সপার্ট হয়েছেন। আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা যদি সিরিয়াসলি ফ্রিল্যান্সিং করতে চান, আমি আবারও বলতেছি গ্রুপে 1000+ মেম্বার আছেন, আপনারা হয়তো 100 জনের মতো জয়েন করেন ক্লাসে। আমি ধরে নেই এই 100 জন মোটামুটি এখনো পর্যন্ত সিরিয়াস আছেন। যদি আপনি কি ফ্রিল্যান্সিং কে একটা ফ্রুটফুল ফিউচার ওরিয়েন্টেড স্কিল ক্যারিয়ার মনে করে থাকেন, এটাকে যদি আপনি একটা সরকারি জব, প্রবাস জীবন বা যে কোনো ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল জবের রিপ্লেসমেন্ট হিসেবে মনে করে থাকেন, এটাকে যদি আপনার একটা ক্যারিয়ার লাইফের পেশা হিসেবে নেওয়া যায় বলে বিশ্বাস করেন, তাহলে আমি বলবো ভাই এটাকে আপনি জীবনের সর্বোচ্চ এফোর্ট দিয়া শুরু করেন। ফ্রি কোর্স যদি হয় ট্রাই করে দেখি, এই ধরনের যদি কনসার্ন আপনার মধ্যে থাকে ভাই, তাহলে এইখান থেকে আপনি বিন্দু পরিমাণ উপকৃত হবেন না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা শিখতেছেন, যে বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি ওইটা প্র্যাকটিস করা। আমি আজকেই কথা বলে কেন বলতেছি, কারণ এতদিন পর্যন্ত আমরা এসইওর যা যা শিখছি এগুলো ছিল ফাউন্ডেশন। আজকে থেকে আমরা যা যা শিখবো এগুলো হলো প্র্যাকটিক্যাল। আর এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো হচ্ছে পিছনে যা করছেন বা না করছেন ডট ম্যাটার, আমি কিছু বলবো না। কিন্তু এখন এই জায়গায় কার কার ওয়েবসাইট নাই হ্যান্ড রাইজ করেন। ফ্রি ওয়েবসাইট মেক করেন নাই কে কে হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, আমার তো ফ্রি ওয়েবসাইট আছে ই-কমার্স এর। এখন ওইটা কি ব্লক করতে হবে, ব্লক বা কোনো কিছু? না, আপনি একটা হইলেই হবে। তো দেখেন এখানে অনেকেই কিন্তু বলতেছেন যে হ্যান্ড রাইজ করছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জনের মতো হ্যান্ড রাইজ করতেছেন যারা এখনো ওয়েবসাইট বানান নাই। আচ্ছা বলেন আপনারা কেন এই ফ্রি ওয়েবসাইটটা বানান নাই? আমার ক্লাস কি বুঝেন নাই? না, আমি তো বানাতে গিয়েছিলাম, পরে হেল্পের জন্য একটা মেসেজ দিয়েছিলাম, যাই হোক পরে আমি আর সাপোর্ট পাইনি। আমি এক জায়গায় গিয়ে আটকে গিয়েছি, সেখান থেকে আর দেখাতে পাইনি, ওইভাবেই পড়ে আছে। আমাকে একটু দেখতে হবে, তারপরে আমি সেটা ক্রিয়েট করতে পারবো। অর্ধেক কাজে এসে আটকে গেছে। আমি চেষ্টা করেছি বানাতে, যেখানে আপনার সাপোর্ট দরকার একটু। আচ্ছা, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এখনো ম্যাক্সিমাম মানুষ আসলে ওয়েবসাইট বানান নাই। তো আপনারা ম্যাক্সিমাম মানুষ যদি ওয়েবসাইট বানান নাই, তাহলে আপনার এসইওটা প্র্যাকটিস করবেন কোথায়? ভাই আপনারা এখান থেকে এখন আপনাদের ক্লাসগুলো হবে, এখান থেকে যে ক্লাসগুলো সব অ্যাডভান্স, এবং এখন থেকে আপনাকে নিজেকে প্রত্যয় নিতে হবে যে আমি এসইওটা শিখবো একদম এমন ভাবে যাতে আমি একটা ইউএস এর বা ইউকে কোম্পানিতে রিমোট জব করতে পারি, ওইটা আমার গোল। তো ওই শিখবো। আমি ফাইবার আপওয়ার্কে সার্ভিস দেবো, বিষয়টা ওরকম না। আমার দরকার হলো $2200 একটা রিমোট জব পাওয়া, যেখান থেকে 2-2.5 লাখ টাকা আমি মাসে ইনকাম করতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের গোল। তো এই গোল যদি পূরণ করতে হয় ভাই, আপনাকে ওই লেভেলে ডেডিকেশন দিতে হবে এবং কাজ চালিয়ে যাইতে হবে, নাহলে আপনার এই কোর্স থেকে কোনো বেনিফিট হবে না। আর লাস্টে আমি যে আপনাদের 2-2.5 মাস সময় দিলাম, এইটা সম্পূর্ণ বৃথা যাবে, কারণ আপনারা তো আমার টাকা দেন নাই। তো আমি বকবক করলাম, এটা পুরো বৃথা যদি আপনারা সাকসেস না হইতে পারেন। তো আপনাদের এই ডেডিকেশনের জন্য আমাদের সময় কেমন স্পেন্ড করতে হবে, কি পরিমাণে সময় ন্যূনতম ব্যয়? 2 ঘন্টা দেন ভাই, বেশি চাবো না, মাত্র দৈনিক 2টা ঘন্টা দেন, প্রতিটা দিন 2টা ঘন্টা দেন, তাহলেই হবে। আচ্ছা, আপনি কমিটমেন্ট আমার কাছ থেকে নিতে পারেন 2 ঘন্টা, বাদ বাকিটা আপনি প্ল্যাটফর্মে তুলে দিবেন, এবং আপনি 2 ঘন্টা না তার থেকে বেশি সময় বুঝে নেবেন। 2 ঘন্টা করে দেন, দেখবেন যে রিমোট জব পাওয়া বা জব পাওয়া নিয়ে টেনশন করেন না। যে অনেকেই চিন্তা করতেছেন ভাই কাজ পাওয়া যায় না, ওইটা নিয়ে টেনশন করেন না, আমরা তো আছি তাই না?
না আমরা তো সবার কাছ থেকে সেটাই শুনি, আসলে আমি এই সম্পর্কে কিছুই জানি না, আমি একদমই নতুন এখানে। যারা প্রেজেন্ট আছে অনেকের কথা শুনে আমি বুঝতে পারি তারা সো অ্যাডভান্সড, কিন্তু আমি বলা চলে এখানে প্রাইমারিতে পড়ে আছি, আমি হাতে করে নিচ্ছি। এই কারণে বলছি আসলে জব পাওয়াটা সবার কাছ থেকে হতাশাজনক কথা শুনে তারপর আমি কাজটা শিখছি, দেখা যাক কতদূর কি হয়। আর কাজটা পাওয়াটা মনে হয় একটা চ্যালেঞ্জিং হবে। তো আপনি যেহেতু বলতেন কাজ পাওয়া যাবে, দেখা যাক সেটা। আমরা কিন্তু আপনাদেরকে দেখেন এরকম একটা কমিটমেন্ট দিচ্ছি যে আমরা আপনাদেরকে জব প্লেসমেন্টের সুবিধা দিব, এটা কোন ধরনের ইনস্টিটিউট পেইড কোর্স দেয় না। এখন মনে করেন যে আপনারা এরপরও যদি কনফিডেন্সলি না শিখতে পারেন, এটা আমার ব্যর্থতা না, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার মানতে হবে যে আপনি এরকম একটা অপরচুনিটি পাওয়ার পরে আপনি যদি ফুলফুলি শিখতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, এবং এটা স্বীকার করেন। এখন যেটা হচ্ছে যে আপনার সাপোর্ট নিয়ে, সোহেল ভাই হয়তো আমার কাছে সাপোর্ট চাইছে, ইরন ভাইয়ের কাছে সাপোর্ট চাইতে এই মুহূর্তে পাচ্ছেন না, কিন্তু আপনাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে সাপোর্টে তেমন আসলে আসেন না, কারণ কাজ করেন না। কাজ না করলে তো আসলে সাপোর্ট লাগে না, কাজ করতে গেলে সেটা আটকে যাবেন, আর আটকে গেলে সেটা সাপোর্ট লাগবে। আপনি যদি কাজ করতে না যান তাহলে আপনি আটকেও যাবেন না, সাপোর্টও লাগে না। তো আপনাদেরকে বলবো কাজ শুরু করেন এবং সাপোর্ট লাগলে সাপোর্ট নেন।